মৌমিতা কাঁদতে কাঁদতে ঘরে চলে এলে কোয়েল তা দেখে ঘাবড়ে যায়। মৌমিতার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মৌ? তুই তো সব ঠিক করতে গিয়েছিলি। তাহলে? আমি কোয়েলকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। কোয়েলকে সবটা জানাতেই কোয়েল আমাকে সোজা করে বলল, তুই কি পাগল হয়ে গেছিস মৌ? তুই জানিস যখন রাতের যন্ত্রণা তুই কাতরাচ্ছিলি তখন আদিত্যদা সারা রাত তোর পাশে বসেছিল। এর আগে ভার্সিটি কম্পিটিশনেও তোর সাথে পারফর্ম করতে চেয়েছিল, বাট জিয়ার জন্য পারেনি। অ্যাক্সিডেন্ট হওয়া সত্ত্বেও তোকে হ্যারাস যাতে না হয় তা কপি ফেরত দিয়ে জিয়াকে শাস্তি দিয়েছে। আমাকে বলেছে তোর খেয়াল রাখতে, নিজের কথা না ভেবে। ভার্সিটিতে তোকে জিয়া থেকে অলওয়েজ গার্ড রাখার চেষ্টা করেছে। তোদের ফুলসজ্জা রাতের পর থেকে আজ অব্দি আদিত্যদা তোর সাথে খারাপ ব্যবহার করেছে। এখানে আসার পরে তোকে সবসময় দেখে রেখেছে। আর কি করবে মৌ? আর কি করলে তুই বিশ্বাস করবি যে আদিত্যদা তোকে ভালোবাসে? আজকেও তোকে স্ত্রীর মর্যাদা দিতে সবার সামনে, বাট তুই সুযোগ দেসনি। এবার কিন্তু তোকে পস্তাতে হবে। যে শাস্তিতে তুই আদিত্যদাকে দিচ্ছিস ও সেটা রিজার্ভ করে না। আমি দিতে চাই না কোনো শাস্তি। আমি ওনাকে কোনো শাস্তি দিতে চাই না। ওনাকে কষ্ট দেওয়ার কথা আমি ভাবতেও পারি না। কারণ আমিও কষ্ট পাই উনি কষ্ট পেলে। তাই তো গিয়েছিলাম। জানি না কি হয়ে গেল আমার। আমি কেন ওনাকে সেটাই বোঝাতে পারছি না। আমি জোরে কেঁদে উঠলে কোয়েল আমাকে বলে, একবার আদিত্যদার চোখের দিকে তাকাস মো। দেখবি তোর মনে যা যা ভয় সংশয় আছে তা আপনা আপনিই মিটে যাবে। যে আদিত্যদার কাছে নেশার গড়ে কিছু যদি করে বসে তখন নিজেকে ক্ষমা করতে পারবি না। কিন্তু আমি যদি আবার ওনাকে কষ্ট দিয়ে ফেলি, তুই কাছে না গেলে আরও বেশি কষ্ট পাবে ও। সবটা ঠিক করে নেওয়ার সময় এসে গেছে মৌ। আমি হ্যাঁ পদক মাথা নেড়ে বেরোতে যাব। এমন সময় রাজদা আমাদের ঘরে ঢোকে। আমি রাজদাকে জিজ্ঞেস করলাম, ওনাকে দেখেছেন? আদি আপসেট হয়ে গেস্ট হাউস থেকে বেরিয়ে গেছে, একা থাকতে চায় বলে। আমি আর অপেক্ষা না করে দৌড়ে বেরিয়ে গেলাম গেস্ট হাউস থেকে। গেস্ট হাউস থেকে বেরিয়ে রোডে উঠলাম। ভয়ে ভয়ে, কারণ যদি সত্যি কোনো নিজের ক্ষতি করে বসেন তখন তো আমি জীবনেও নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি রোড ধরে সোজা হাঁটতে হাঁটতে রোডের ধারে রেলিং ঘেঁষে একটা বসার জায়গা দেখতে পেলাম। উনি বলেছিলেন আর একটু এগিয়ে গেলে রাস্তার পাশে একটু বড় জায়গা আছে, যেখানে বসার জায়গা আছে। জায়গাটা ভিউ দেখার মতো। উনি কি ওখানে গেছেন? কথাটা মাথায় আসতে আমি হাঁটার গতি বাড়ালাম। হাঁটতে হাঁটতে জায়গাটা পৌঁছাতেই দেখলাম কেউ একজন জায়গাটায় বসে আছে। না না, একজন না দুজন। আমি আরেকটু এগিয়ে গেলাম, গলার স্বর শুনতে লাগলাম। এটা তো জিয়ার গলার স্বর, আর জিয়া তো সারাক্ষণই ওনার পিছনে ঘুরঘুর করে। আদি, আদি প্লিজ, কেন এভাবে বসে আছো তুমি? ওই একটা মিডল ক্লাস মেয়ের জন্য এভাবে মন খারাপ করে বসে থাকবে? জিয়া প্লিজ, প্লিজ, আমি তোকে রিকোয়েস্ট করছি, তুই এখন থেকে চলে যা। আমার একদমই ভালো লাগছে না কিছু। আমাকে একটু একা থাকতে দে। আদিত্যর কথা শুনে জিয়া আরেকটু ঘেঁষে বসলো আদিত্যর দিকে। আদিত্য একদম নিস্তেজ হয়ে বসে আছে। আর সেটা সুযোগই হয়তো জিয়া আজ নিতে চাইছে। আমি আছি তো আদি, আমি সবসময় তোমার পাশে আছি। তুমি মন খারাপ করে থাকলে আমার একটুও ভালো লাগে না। ওই মিডল ক্লাস মেয়েটা, মানে মৌমিতা, ও কত সহজে তোমাকে কষ্ট দিয়ে দিল। কিন্তু আমি পারি না তোমাকে কষ্ট দেখতে। আই লাভ ইউ আদি, আই লাভ ইউ। জিয়া কথাটা বলতে বলতে আদিত্যর কাঁধে মাথা রাখতেই ঠিক সেই সময় আমি আর সহ্য করতে না পেরে ওদের সামনে গিয়ে জিয়াকে টেনে তুলে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। আমাকে ওখানে দেখে উনিও উঠে দাঁড়ালেন হতবাক হয়ে। রাগে পুষতে পুষতে আমি ওনার দিকে তাকালে উনি মাথা নিচু করে নেন। আমি জিয়ার দিকে তাকাই। গালে হাত দিয়ে আমার দিকে তাকালে আমি ওকে বলি, অনেক বাড়াবাড়ি সহ্য করেছি তোর, আর নয়। আদিত্য যখন বলছেন উনি একা থাকতে চান, তাহলে কেন তুই ওনার কাছে আসার চেষ্টা করিস? এতটাও নেশায় উনি নেই যে তোর আর আমার মধ্যে পার্থক্য বুঝতে পারবেন না। আর বারবার ওনার সামনে আমাকে ছোট করলে আমি ছোট হয়ে যাব না জিয়া? এটা বুঝতে তোর আর কতদিন সময় লাগবে? তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ, আমি তো তোর মতো ক্রিমিনাল নই। তাই পাহাড় থেকে ধাক্কা মারাচ্ছি, একটা সরি মেরেছি। একটা কথা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নেই, আজকের পর থেকে যেন তোকে আমি ওনার ত্রিসীমানায় না দেখি, বুঝেছিস? প্রবলেম আমাদের মধ্যে, ওটা আমরা মিটিয়ে নিব। তুই থার্ড ক্লাস পার্সন হয়ে চেষ্টা করিস না। শেষের কথাটা জোর দিয়ে বলতে গিয়ে একবার আদিত্যর দিকে তাকালো, তারপর আমার দিকে তাকিয়ে পুষতে পুষতে চলে যায়। আমি সাথে সাথে পিছন ফিরলে দেখি আদিত্য এখনো মাথা নিচু করে আছে। আমি ওনার দিকে এগিয়ে গেলে উনি চলে যেতে নেন। আমি বাধা দিই, তাও আমার দিকে তাকাননি এখনো। আমি আস্তে আস্তে ওনার কাছে এগিয়ে গিয়ে আলতোভাবে ওনাকে জড়িয়ে ধরে বলি, আমি তখন ওভাবে আপনাকে কিছু বলতে চাইনি। ওই কথাগুলো আমি আপনাকে জিজ্ঞেস করতাম, কিন্তু অন্য সময় অন্যভাবে। আমার ভুল হয়ে গেছে, সরি। হুম, ঠিক আছে, রাত হয়ে গেছে, গেস্ট হাউসে চলো। আই লাভ ইউ। আমি ওনার হুম শুনে মাথা তুলে তাকাই ওনার দিকে। কথার মাঝেই বলে দিই আমার কথা।
উনি অবাকভাবে তাকিয়ে আছে। আমি লজ্জা পেয়ে আবার ওনার বুকে মুখ গুজি। উনি আলতো করে আমার দুগালে হাত রেখে আমাকে সোজা করে আমার চোখে চোখ রেখে জিজ্ঞেস করেন, তুমি তুমি সত্যি আমাকে? হ্যাঁ, ভালোবাসি আমি আপনাকে। সেই প্রথম থেকে আপনি আমাকে আমাদের সম্পর্ক না মানলেও আমি মেনেছি। আপনার জীবনে যেমন আমি প্রথম ভালোবাসা, আমার জীবনেও আপনি প্রথম ভালোবাসা। শুধু বলতে পারিনি আমি আপনাকে কিছু সংশয়ের জন্য, যেটা কিছুক্ষণ আগে আপনি মিটিয়ে দিয়েছেন। আমাকে ক্ষমা করে দিয়েছ? অনেক আগেই। আদিত্য আর কিছু না বলে আমার কপালে কপাল ঠেকালে আমি চোখ বন্ধ করে নেই। কিছুক্ষণ বাদে উনি মাথা সোজা করলে আমি ওনার চোখে চোখ রাখি। উনি বলেন, আমিও তোমাকে কোনো রকম অভিযোগ করার সুযোগ দিব না মৌ। আমি তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই। পারবো না তোমাকে ছাড়া থাকতে। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমিও আপনার সাথেই সারা জীবন থাকতে চাই। কোথাও যাব না আমি আপনাকে ছেড়ে। আমি ওনার চোখে আমার জন্য স্পষ্ট ভালোবাসা দেখতে পাচ্ছি। আমাকে হারিয়ে ফেলার ভয় দেখতে পাচ্ছি। ওনার চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে উনি আমার এতটা কাছে এসেছেন বুঝতে পারিনি। ওনার নিঃশ্বাস আমার মুখে পড়তে টের পেলাম। উনি আমার কতটা কাছে। চোখ সরাতে চেয়েও কেন যেন চোখ সরাতে পারছি না। উনি ধীরে ধীরে আমার চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার ঠোঁট স্পর্শ করলেন আর মুহূর্তে আমার শরীর দিয়ে একটা শিহরণ বয়ে যায়। আদিত্য মৌমিতার কোমল এক হাত দিয়ে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। মৌমিতার ঠোঁট জোড়া পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে নিল। আদিত্যকে আটকানো উচিত বা বলা উচিত। কিছুক্ষণ মৌমিতা আবেশে চোখ বন্ধ করে আদিত্যর ভালোবাসা অনুভব করার পর নিজেও আদিত্যকে সাড়া দিল। আদিত্য মৌমিতা সাড়া পেয়ে উত্তেজিত হয়ে মৌমিতাকে পিছিয়ে নিয়ে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালো। এখন তারা ব্যস্ত একে অপরকে ভালোবাসতে, ঠোঁটের স্বাদ গ্রহণে। কোয়েল মৌমিতার পিছনে যেতে চাইলেও রাস্তাকে যেতে বাধা দেয়। কোয়েল কিছু জিজ্ঞেস করবে তার আগেই ঘরের দরজা বন্ধ করে দিয়ে দেওয়ালে ঠেস লাগিয়ে রাজ কোয়েলকে নিয়ে। কোয়েল রাজকে সরানোর চেষ্টা করলেও পারে না। রাজ চুপচাপ শুধু কোয়েলের দিকে একইভাবে তাকিয়ে থাকলে কোয়েল অস্বস্তি বোধ করে ভীষণ। কি হচ্ছেটা কি রাজ? এভাবে কেন আটকে রেখেছো আমাকে? আর কত অপেক্ষা করাবে? দূরে সরে যাও আমার কাছ থেকে। নেশা করে আমার কাছে আসার সাহস কি করে হলো তোমার? সরে যাব? সারা জীবনের মতো সরে যাব? শুধু একটা বার আমার প্রশ্নের উত্তর হিসাবে এই কথাটা আমার চোখে চোখ রেখে বলো। আমি দূরে সরে যাব তোমার কাছ থেকে। আর কোনো দিনও ফিরে আসবো না। কোয়েলের বুকটা ধুক করে উঠল রাজের কথাটা শুনে। তবুও ভাবলেশীন হয়ে রইল। কোনো সাড়া দিল না রাজকে। রাজ কোয়েলের দিকে আরেকটু ঝুঁকে বলল, আমি এখনও বলছি আমি বাধ্য ছিলাম। কিছু কিছু ক্ষেত্রে সারা জীবনের জন্য ভালোবাসার মানুষকে কাছে পেতে গেলে ক্ষণিকে দূরত্ব সহ্য করতে হয়। তুমি একা না, আমিও কষ্ট পেয়েছি তোমার সাথে সাথে। এরপরও যদি তোমাকে কষ্ট দেওয়ার হয় তাহলে আমাকে বলো, আমি সরে যাব তোমার জীবন থেকে। তোমার যদি আমাকে শেষ করার হয় তাহলে একেবারে শেষ করে দাও। এভাবে তিলে তিলে শেষ করো না। আমি আর পারছি না এতটা কষ্ট সহ্য করতে। হাঁপিয়ে গেছি ছোট থেকে একের পর এক কষ্ট সহ্য করতে করতে। আমি হাঁপিয়ে গেছি। রাজ কথাটা শেষ করে কোয়েলের কাঁধে কপাল ঠেকালো। কোয়েল এখনও নীরবে নিচের দিকে তাকিয়ে আছে। রাজের বুকে মাথা এলিয়ে দেয় কোয়েল। রাজের কোমরের কাছে শার্টটা শক্ত করে ধরে মৃদু হাসে রাজ। হাসে কোয়েলের কোমল ধরে কাছে টেনে নেয়। রাজ সোজা হলেও কোয়েল রাজকে ছাড়ে না। তাই রাজ কোয়েলের মুখটা সোজা করে কপালে ঠোঁট শুইয়ে নিজের কপাল ঠেকায় চোখ বুজে। তুমিও যাবে না তো আমাকে ছেড়ে? কান্না মিশ্রিত কণ্ঠে বলছে কোয়েল। মাথাতেও আনি না এই কথাটা আমি। নিজের প্রাণ পাখিটা যদি নিজের সাথে না থাকে তাহলে বাঁচব কীভাবে? তোমাকে সারা জীবনের মতো নিজের করব দেখেই তো দূরে থাকার কষ্টটা সহ্য করেছি। আই লাভ ইউ কুহু। আই লাভ ইউ মোর। রাজ নিজের বাহুবন্ধনের দ্বারা বুকের কাছে কোয়েলকে শক্তভাবে চেপে ধরে। সকালবেলা কোয়েলের ঘুম ভাঙতে কোয়েল ঘুম ঘুম চোখে চারদিকে তাকায়। নিজেকে বেডে দেখে ওর মনে পড়ে ও রাতে তো রাজের সাথেই ছিল। আর এটা তো রাজের ঘর না। কোয়েল উঠে বসে রাতের কথা মনে করতে একটু লজ্জা পায়। তাহলে কি রাজ আমাকে ঘরে দিয়ে গেছে? কোয়েল হেসে পাশে তাকাতে যখন জায়গাটা ফাঁকা দেখে তখন মৌমিতার কথা মনে পড়ে যায়। গত রাতে যেভাবে ছুটে বেরিয়ে গিয়েছিল তারপর থেকে তো আর কোনো খোঁজই নেই। কোয়েল তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে নিয়ে রাজের ঘরে চলে গেল। রাজের ঘরে ঢুকতে দেখলো রাজ উপুর হয়ে ঘুমাচ্ছে। কোয়েল রাজকে ঘুমাতে দেখে ওর পাশে গিয়ে বসলো আর আলতো করে ওর চুলে হাত দিল। রাজ নড়ে উঠলে কোয়েল হাত সরিয়ে নেয়। এখন কি ওকে ডাকাটা ঠিক হবে? ইস, এভাবে কাঁচা ঘুমটা ভাঙানো ঠিক হবে না। আমি বরং একাই যাই ওদের খুঁজতে। কথাটা ভেবে নিয়ে কোয়েল উঠতে গেলে রাজ কোয়েলের হাত ধরে রাখে। কোয়েলের কোলে নিজের মাথা তুলে দেয়। তারপর কোমর দুহাত দিয়ে জড়িয়ে ধরে ঘুম জড়ানো কণ্ঠে বলে, একটু হাত বুলিয়ে দাও না। এত শত চিন্তার মাঝেও কোয়েলের হাসি পেয়ে যায় রাজের এরকম কথা শুনে। কোয়েল রাজের এমন আবদার উপেক্ষা করতে না পেরে চুলের
বিলি কেটে দিতে থাকে রাজের। কিছুক্ষণ পর আস্তে করে রাজকে ডাকতে শুরু করে কোয়েল। রাজ, এই রাজ, শুনছ? হুম, বলো। মৌ আর আদিত্যদা এখনও গেস্ট হাউসে ফিরেনি। কোয়েলের কথাটা শুনে রাজ ঝট করে চোখ খুলে সাথে সাথে উঠে বসে। কোয়েলও একটু ঘাবড়ে যায় রাজকে এভাবে উঠে বসতে দেখে। শিট, কালকে রাতে তো আদি ড্রিঙ্ক করেছিল। কোয়েল বলছে তুমিও? রাজ কোয়েলের কথা শুনে চোখ নিচে নামিয়ে নিল। কপালে দু আঙ্গুল রেখে কোয়েলকে কিছু বলতে গেলে কোয়েল রাজকে থামিয়ে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, ওদেরকে খুঁজতে বের হব। আমি আমাদের ঘরেই আছি। বলে এক মুহূর্ত অপেক্ষা না করে কোয়েল বেরিয়ে গেলে রাজ অসহায় দৃষ্টির সাথে কোয়েলের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর আর বেশি না ভেবে তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে গেল। কারণ দেরি করলে কোয়েল আরও রেগে যাবে। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিয়ে কোয়েলকে সাথে করে গেস্ট হাউস থেকে বেরিয়ে গেল রাজ। এখনও কেউ উঠেনি ওদের ভার্সিটির। কোথায় খুঁজবো বলো তো ওদের? যদি একসাথে না থাকে তাহলে তো আরও সমস্যা। রাজ মনে মনে বলছে, একসাথে না থাকলে আদির অবস্থা কেমন এটা ভেবেই আমার ভয় লাগছে। এটা কোয়েলকে বললেও আরও টেনশন করবে। না থাক, কিছু বলবো না এখন। কি হলো? কি ভাবছো তুমি? হ্যাঁ, না না, কিছু না। আদি রোডে উঠেছিল, সো রোড ধরে আমাদের যাওয়া উচিত। কারণ এখানে রোডের ধারে রেলিং এসে অনেক বসার জায়গা আছে। আচ্ছা। এদিকে হঠাৎ করে মৌমিতার ঠান্ডা বেশি লাগাচ্ছে, জড়সড় হতে শুরু করে। আর এমন সময় মৌমিতাকে কেউ পরম যত্নে নিজের বুকে ভালো মতো আগলে নেয়। আবেশের বশে মৌমিতাও তাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর ঘুমের রেশ একটু কাটতেই মৌমিতা চোখ মেলে ভালোভাবে তাকায়। আদিত্য, আমি আমি সারা রাত ওনার বুকে এভাবে ঘুমিয়েছি। চারদিকে তাকিয়ে দেখল। মৌমিতার রাতের কথা মনে পড়লে লজ্জায় কুঁকড়ে যেতে ইচ্ছে করে। আদিত্যর বুকে এসে মুখ লোকায়। তখনই, তো আমি ছাড়া এখানে কে আছে শুনি? আমি ওনার গলার স্বর শুনে ওনার দিকে তাকালে উনিও আমার দিকে তাকায় আর মুচকি হাসে। আমি চোখ নিচে নামিয়ে নিয়ে লাজুকভাবে জিজ্ঞেস করলাম, আপনি কখন উঠেছেন? সকাল হতেই ঘুম ভেঙে গেছে, তাই একটু আশেপাশের পরিবেশটা উপভোগ করছিলাম উইথ মাই ওয়াইফ। মৌমিতার কানে আস্তে করে বলল। ওনার কথাটা কানে আসতেই আমার চোখ বন্ধ হয়ে গিয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি কি বলবো ভেবে না পেয়ে উঠে যেতে নিলে উনি আমাকে আরও শক্ত করে ধরে ধমক দিয়ে বললেন, আমি উঠতে বলেছি? ফিরবো না গেস্ট হাউসে? রাতে তো ফিরিনি। কোয়েল রাস্তা হয়তো আমাদের নিয়ে চিন্তা করছে। আদিত্য কিছু বলতে যাবে তার আগে পিছন থেকে আওয়াজ এলো, ও যদি আমাদের কথা ভাবতো তাহলে তো হয়েই যেত। কয়েক মাস ধরে ওর মাথায় শুধু মৌমিতা নামটাই মো করে ভো ভো করছে। রাজার কোয়েলকে একসাথে আসতে দেখে আদিত্য আমাকে ছেড়ে দেয় আর আমি দূরে সরে এসে উঠে দাঁড়াই। ইস, কি লজ্জার ব্যাপার। বলছিলাম আমাকে ছাড়তে, কিন্তু না, উনি শুনলেন না আমার কথা। বলি, তোদের কি ঠান্ডা লাগে না? এই শীতে সারা রাত এইভাবে কাটিয়ে দিলি? বিস্ময় নিয়ে বলছে কোয়েল। আদিত্য কোয়েলের কথা শুনে হুট করে দাঁড়িয়ে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বললেন, আমি ছিলাম তো ওকে গরম করে রাখার জন্য। ওনার কথা শুনে আমি কী রিয়েক্ট করবো নিজে বুঝে উঠতে পারছি না। এটা কোনো উপায় হলো সবাইকে সবটা জানানোর? উফ, পুরাই নির্লজ্জ একটা। আচ্ছা, এই ব্যাপার তাহলে না? ইয়েস। তোরা এত সকাল সকাল কী করছিস সেখানে? রাজ আবার আদিত্যর কথা শুনে বাঁকা হেসে পিছন থেকে এক হাতে কোয়েলের কোমর জড়িয়ে ধরে আর এক হাতে কোয়েলের গলা হয়ে কাঁধে রাখে। কোয়েল একটু চমকে গেলে রাজ কোয়েলের কাঁধে চিবুক রেখে হেসে বলে, এই একটু তোদের খোঁজার বাহানায় প্রেম করতে বেরিয়েছি। তোদের খোঁজা তো হয়ে গেল, এবার না হয় প্রেম করার পালা। আমি আর আদিত্য হেসে একে অপরের দিকে তাকালাম, কিন্তু কোয়েল পড়েছে আমার পরিস্থিতিতে। কোয়েল চোখ রাঙিয়ে রাস্তার দিকে তাকালে রাজদা বলছে, চললি? রাজদা বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কোয়েলের গাড়ে মুখ গুজে ফেলে। সেই দেখে কোয়েলও হেসে ফেলে। আমি আস্তে করে বলি, কি কিউট। হুট করে সাথে সাথে আদিত্য আমার গালে ঠোঁট ছুঁয়ে দিলে আমি ওনার দিকে অবাক চোখে তাকালে উনি বলেন, আমিও। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলছে। আমি নিজের হাসি আর চেপে রাখতে পারিনি। কিছু বলতে যাব তার আগেই কোয়েল বলে উঠল, ঠিক আছে, এবার আমাদের ফেরা উচিত। কারণ স্যার ম্যাডামরা যদি জানতে পারেন তাহলে তাহলে কি বলবো? ঘুম থেকে উঠে সকালের ভিউ দেখতে বেরিয়েছি, সিম্পল। আমি এখন গেস্ট হাউসে যাচ্ছি না, ব্যাস। ঠিক আছে, তোরা থাক তাহলে। আমরা ফ্রেশ হয়ে এসে তোদের জয়েন করছি। ততক্ষণ একটু তুইও প্রেম করে নে। আমিও করে নিচ্ছি। রাজ বলছে, একদম। চলো বউ। মমিতা বলছে, ধ্যাত,
আমি ওনার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে আসি। লজ্জার মাথা খেয়ে বসে আছেন লোকটা। উনি আমার পিছন পিছন এসে আমাকে বুকে আগলে নেন হাসতে হাসতে। এদিকে কোয়েল রাজকে বলে, অসভ্য ছিলে জানতাম, তার নির্লজ্জটা কবে হলে শুনি? আর রাজ বলছে, কথায় কথায় এত রাগ দেখাও কেন? হ্যাঁ, একটু ভালোবেসে বলতে পারো তো নাকি? আহা, শখ কত! ছাড়ো এবার আমাকে। ছাড়ার জন্য তো ধরিনি তোমাকে কুহু। একবার যখন ধরেছি তখন আর মৃত্যুর আগ অব্দি ছাড়ব না। প্লিজ রাজ, কী সব আজে বাজে কথা বলছো তুমি? কোয়েলের কথাটা বলতে গিয়েও যেন আটকে গেল, কারণ রাজ কোয়েলের ঘাড়ে নাক কষে আলতো করে নিজের ঠোঁটের ছোঁয়া দিচ্ছে। কোয়েল চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিয়ে জোর করে করে রাজের থেকে নিজেকে দূরে সরে এনে বলল, এটা রাস্তা ইডিয়েট। লজ্জা পেয়ে কোয়েল গিয়ে সামনে থাকা বেঞ্চে বসে পড়লে রাজ বাঁকা হেসে নিজের চুলটা একটু নাড়িয়ে কোয়েলের পাশে গিয়ে বসে। আমি গেস্ট হাউসে ফিরে ওনাকে নিজের ঘরে জোর করে পাঠিয়ে ফ্রেশ হতে চলে এসেছি। বেশ কিছুক্ষণ ধরে শাওয়ার নেওয়ার পর চুল মুছতে মুছতে বের হতেই আদিত্যকে আমার ঘরে দেখে আমি চমকে উঠি। আপনি? আদিত্য এক মুহূর্তে আমার কাছে এসে আমাকে নিজের সাথে মিশিয়ে আমার মুখ চেপে ধরলেন। কিছুক্ষণ আমাকে ভালো করে পর্যবেক্ষণ করার পর আমার মুখে থেকে হাত সরিয়ে আমার কপালে ঠোঁট ছোঁয়ালে আমি বন্ধ করে নেই চোখ। এখন থেকে আপনি না, শুধু তুমি। আপনি ডাকলে আমি তোমার সাথে কথাই বলবো না, আর আমাকে আদি বলে ডাকবে, ওকে? কথা শেষ করে উনি আমার গালে ঠোঁট ছোঁয়ালো। আমি মৃদু কেঁপে উঠলাম। সোজা হয়ে উনি আমার দিকে উত্তরের আশায় তাকালে আমি নিচের দিকে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ালাম। অর্থাৎ আপনি বলবো না, আর আদি বলে ডাকবো। উনি আমার কানের নিচ দিয়ে হাত প্রবেশ করিয়ে আমার মুখ তুলে জিজ্ঞেস করলেন, এত সকালে এতক্ষণ শাওয়ার নেওয়ার কি দরকার ছিল? এমনি, সারা রাত ঠিক করে ঘুম হয়নি তো, তাই মাথাটা একটু ধরেছিল। মাথা তো আমারও ধরে রয়েছে। তা ধরবে কেন? ওইসব সাইফা স্বভাবে গিললে তো হবেই এমন। উনি আমার দিকে করুণভাবে তাকিয়ে থেকে বললেন, ট্রাস্ট মি, আমি ইচ্ছে করে খাইনি ওসব। সবাই এত জোর করলো যে আমাকে আর রাজকে, যে আমরা বাধ্য হয়েছিলাম। এতদিন পর সবাই জোর করছিল তো, সো তাই বলে অতটা। আমি একদমই পছন্দ করি না ড্রিঙ্কস করা। আই এম সরি, আর হবে না। মৌমিতার কানের কাছে আস্তে করে গিয়ে বলল আদিত্য। আমি ওনার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সরে আসতে চাইলেও আর পারি না। উনি আমাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলে আমি বলি, কি করছেনটা কি বলুন তো? ছাড়ুন। কি বললাম আর? আমি কিছুক্ষণ আগে আমি জিভ কাটলাম আদিত্যর কথা শুনে। ভুল করেই ওনাকে আপনি বলে সম্বোধন করে ফেলেছি। আসলে এতদিনের অভ্যাস তো, তাই ভুল হয়ে গেছে। সরি। ভুল যখন করেছো দেন পানিশমেন্ট তো পেতেই হবে, তাই না? মমিতা কাঁচোমাচো মুখ করে বলল, পানিশমেন্ট? আদিত্য আমার কথা শুনে বাঁকা হেসে আমার গাড়ে মুখ ঘষলেন। আমাকে আরও শক্ত করে নিজের কাছে টেনে নিয়ে আমার গাড়ে আলতো স্পর্শে ঠোঁট ছোঁয়াতে শুরু করলে আমি বুঝতে আর বাকি রইল না উনি কী চাইছেন। ওনার স্পর্শ পেয়ে আমার নিঃশ্বাস ভারী হয়ে আসলে আমি দু হাতে নিজের জামা মোট করে ধরি। অনুভব করি ওনার নিঃশ্বাসও আমার মতোই ভারী হয়ে এসেছে। ওনার উষ্ণ নিঃশ্বাস নিজের কাঁধে এবং শীতল ছোঁয়া নিজের শরীরে পেতে আমি নিজেকে গুড়িয়ে নিয়ে ওনাকে জড়িয়ে ধরি চোখ বন্ধ করে। উনি আমার মুখটা দু হাতের মাঝে আগলে ধরেন, সামনে এনে কপালে ঠোঁট ছোঁয়ান। চোখে চোখ রাখতে উনি আমার ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ান, আর আমি আবেশে চোখ বুজে ওনার শার্ট খামচে ধরি। বেশ কিছুক্ষণ পর আদিত্যকে জড়িয়ে ধরে স্থিরভাবে ওনার কাঁধে মাথা রেখে আছি দাঁড়িয়ে থাকা অবস্থায়। এখন মনে হচ্ছে আরও আগে ওনাকে মেনে নিলে আমার শান্তির জায়গাটা আরও অনেক আগে পেয়ে যেতাম। আমি ওনাকে ডাকতে গিয়েও থেমে গেলাম। মুচকি হেসে রাখলাম, আদি, কোয়েল আর রাজদা আমাদের জন্য অপেক্ষা করছে। ছাড়ো এবার আমাকে। আদিত্যর ঘাড়ে মুখ গুজে বলছে। আদিত্য আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরলে আমি বুঝতে পারি আমার কথা শুনে খুশিতে আমাকে জড়িয়ে ধরেছে। ও আস্তে করে আমার কানের কাছে বলল, ওদেরকে ওদের মতো টাইম স্পেন্ড করতে দাও, আর আমাদেরকে আমার মতো। আমি চাইছি না এখন কারোর সাথে তোমাকে শেয়ার করতে। আমি কিছু বলতে গিয়েও বললাম না, থেমে গেলাম। ওর সাথে যতটা বেশি সময় কাটাবো তত বেশি ভালো হবে, সেটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে। আমি আর আদি আমাদের ঘরের বেলকনিতে থাকা দোলনায় বসে আছি। আদি আমাকে এক হাতে আগলে বুকে জড়িয়ে নিয়ে বসে আছে। আমারও ইচ্ছে করছে না ওর বাহুবন্ধন থেকে মুক্ত হতে, কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে আমরা একসাথে রয়েছি।
কোয়েল হয়তো ফিরে আসবে এক্ষুনি। সে ভেবে আমি মাথা তুলে একটু দূরে সরে আসার চেষ্টা করতেই আদি আমাকে আরো শক্ত করে ধরে। আমি আদুরে কণ্ঠে বলি, আর কতক্ষণ এভাবে থাকবো আদি? কোয়েল চলে আসবে তো আবার, ছাড়ো আমাকে। আদির কোনো সাড়া শব্দ পেলাম না, তাই মাথা তুলে তাকাতে দেখলাম ও চুপচাপ স্থির দৃষ্টি নিয়ে সমানে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকিয়ে থেকে একটু জোর দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কি নিয়ে ভাবছো এত? আদিত্য বলছে, হুম। আদি আমার চোখে চোখ রেখে মুচকি হেসে কপালে ঠোঁট ছোঁয়ালো। বলে আমার ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠল। এটাই ভাবছি যে, কি? যে কত তাড়াতাড়ি তোমাকে নিজের কাছে নিয়ে আসা যায়। মানে? আদিত্য তখন আমার কানে কানে বলছে, মানে এটাই, যে আমি আর তোমার থেকে দূরে থাকতে পারছি না। আমি আদের কথা শুনে ওর বুকে মুখ গুজে লাজুক স্বরে বললাম, দেখ, তুমি মিথ্যে বলছ। অন্য কিছু নিয়ে চিন্তা করেছিলে তুমি, আমি জানি। বলবে না আমায়? আমি মাথা তুলে প্রশ্নটা করতে ওর মুখে চিন্তার ছাপ পড়ে গেল আবারও। আস্তে করে বলল, জিয়ার কথা ভাবছি। মমিতা বলছে, ও আচ্ছা, তো তুমি ওকে মিস করছো? সত্যিই তো, কালকে বেচারি কত কাছে ছিল তোমার, কিন্তু আমার জন্যই। যাই হোক, তাহলে আমি ওকে ডেকে দিব। আমি ঠোঁট কামড়ে হাসি চেপে কথাগুলো বললে আদি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে শান্ত দৃষ্টিতে। আমি প্রবসিয়ে ওকে আরেকবার জিজ্ঞেস করতেও সোয়াল শক্ত হতে শুরু করে, আর নিঃশ্বাস দ্রুত, কিন্তু মুখে একটা কথাও বলছে না। তাই আমি ভাবলাম হয়তো বলাটা ঠিক হয়নি কথাটা। আরে রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। আদি চট করে উঠে গেল আমাকে ছেড়ে, আর বেলকনির রেলিং ধরে দাঁড়ালো। আমি অসহায়ভাবে কিছুক্ষণ বসে থেকে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, আমি সত্যি সত্যি মজা করছিলাম আদি, সরি। আদি আমার হাত ছাড়িয়ে আমার দিকে ঘুরে নিচের দিকে তাকিয়ে বলল, আমি ঘরে চলে যাচ্ছি। ওর হাত ধরে আটকে দিয়ে বললাম, আদি প্লিজ, সরি বলছি তো, আমি সত্যি মজা করেছি, বিশ্বাস করো। আদি তো তাচ্ছিল্য হেসে বলল, তুমি তো নিজেই আমাকে বিশ্বাস করতে পারোনি এখনো, তারপরেও বিশ্বাসের কথা বলছো? কে বলল আমি তোমাকে বিশ্বাস করি না? করোনা দেখেই তো বলতে পারলে কথাটা। নো, আমি যত ড্রিঙ্ক করি না কেন, অন্য কোনো মেয়ের কাছাকাছি যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। সেখানে সুযোগ নেওয়া তো। আদি কথাটা বলতে গিয়ে আটকে গেলে আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলি, আমি সত্যি মজা করেছি আদি, নিজের চাইতেও বেশি বিশ্বাস করি আমি তোমাকে। তোমাকে হার্ট করার কোনো ইচ্ছে আমার ছিল না। আই এম সরি আদি। আমি জড়িয়ে ধরলেও আদি আমাকে জড়িয়ে ধরেনি প্রথমে, কিন্তু ধীরে ধীরে আমার পিঠে হাত রাখলে আমি স্বস্তি পাই। এভাবে হঠাৎ করে আমার কথাটা বলা আসলে উচিত হয়নি। মেবি জিয়ে প্ল্যান করে আমাকে ড্রিঙ্কস করিয়েছে, যাতে আমার কাছেও আসতে পারে। আমি আদের কথা শুনে সোজা হয়ে একটু বিস্ময় নিয়ে ওর দিকে তাকাই, আর ওকে জিজ্ঞেস করি, তোমারও কি তাই মনে হয়? আমারও কিন্তু প্রথমে এটাই মনে হয়েছে। হুম, আমি কালকে রাতে জিয়াকে যখন তুমি কথাটা বলেছ তখনই আমি খেয়াল করেছি, ওর মাথায় কিছু না কিছু তো চলছে, কিন্তু সেটা কতটা পরিমাণে সাংঘাতিক এটাই আন্দাজ করতে পারছি না। আমার সিক্স সেন্স বলছে ও আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি করার চেষ্টা করছে। তার জন্যই বললাম, আমাদের মধ্যে যদি বিশ্বাসটাই না থাকে তাহলে। আমি বলছি তো, আমি তোমাকে বিশ্বাস করি, নিজের থেকেও বেশি বিশ্বাস করি আমি তোমাকে। আদি আমাকে নিজের কাছে টেনে নিয়ে বলল, আই কান্ট লুজ ইউ মো, আই কান্ট। ইফ আই লুজ ইউ দেন আই উইল ডাই। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ইস, আমাদের কেউ আলাদা করতে পারবে না আদি। ওর চোখে আমাকে হারানোর তীব্র ভয় দেখতে পাওয়ায় আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ভাবিনি কোনোদিন সেই মানুষটা একদিন আমাকে নিজের জীবনেই চায়নি। সেই মানুষটা জীবন হয়ে উঠেছে আজ আমি। আমাকে হারানোর ভয়টা তার মধ্যে এতটাই তীব্র যে আমাকে চোখের আড়াল করতে চায় না সে। তার জন্য নিজের জীবন বাজি রাখতেও সে রাজি। আজ মনে হচ্ছে ভাগ্যিস বাবা মার কথা রেখেছিলাম, না হলে এত ভালোবাসা আমি পেতাম না। ভালো কিছু পেতে গেলে হয়তো একটু কষ্ট, একটু অপেক্ষা করতে হয়। কোয়েল একটা ডালু সবুজ ঘাস ভরা মাটিতে পা লম্বা করে বসে আছে, আর দূরের উঁচু মেঘে ঢাকা পাহাড় দেখছে। সূর্য রোশনি কোয়েলের শরীরে এসে পড়লে তা আলোক ছটায় পরিণত হচ্ছে। রাজ দূরে দাঁড়িয়ে ছবি তুলতে তুলতে কোয়েলের উপর ক্যামেরা আনতে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়।
উজ্জ্বল লাগছে ঠিক তেমন কোয়েলও একটা নক্ষত্র মতো জ্বলজ্বল করছে। সেই সময় মৃদু শীতল হাওয়া কোয়েলের শরীর ছুঁয়ে দিলে কোয়েল চোখটা বন্ধ করে। তৎক্ষণাৎ এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করে নেয় রাজ, আর কোয়েলের দিকে এগিয়ে যায়। কোয়েলের কাছে গিয়ে কোনো শব্দ না করে কোয়েলের কোলে মাথা রেখে শুয়ে পড়ে রাজ। কি হলো, এভাবে এসে শুয়ে পড়লে যে? এমনি, তুমি একা একা বসে আছো, তাই কোম্পানি দিতে এলাম। হুম। কোয়েল রাজের কাছ থেকে রাজের ক্যামেরাটা নিয়ে নেয়। প্রথম যে ছবিটা দেখতে পাই সেটাই কোয়েলের কিছুক্ষণ আগের মুহূর্তে তোলা ছবি। কোয়েলের নিজেরও বেশ পছন্দ হয় ছবিটা, তাইও সামান্য হাসে। আস্তে আস্তে অন্য ছবিগুলো দেখতে সে থাকে। রাজ হঠাৎ করে ঘুরে কোয়েলের পেটে মুখ গুজলে কোয়েল একটু নড়ে চড়ে বসে। আস্তে করে রাজের চুলে হাত রেখে বলে, আর কতক্ষণ থাকবো? এবার তো আমাদের ফেরা উচিত, তাই না? হুম, আরও পরে। না রাজ, অনেকক্ষণ একসাথে আসি আমরা, এবার আমাদের ফেরা উচিত। ব্রেকফাস্টের টাইমও তো হয়ে গেছে, তাই না? রাজ ঝট করে উঠে বসে, অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, আমার সাথে থাকতে আর ভালো লাগছে না বললেই হয়। ঘুরিয়ে বলার কিছু ছিল না এতে। অভিমানের সুরে বলল, আরে আমি সেটা কখন বললাম? আমি এটা বলতে চাইনি রাজ, শুধু শুধু তুমি আমাকে ভুল বুঝছ। উফ। রাজ তখন তাচ্ছিল্য হেসে বলে, এতটুকুতেই বিরক্ত তুমি? কদিনই বা আমাকে সহ্য করতে পারবে তুমি বলো তো? কোয়েল অবাক হয়ে যায় রাজের ব্যবহারে। সে কিছুতেই বুঝতে পারছে না। কোয়েল ভাবেইনি রাজের সামান্য কথাটাকে এভাবে ঘুরিয়ে ধরবে, কিন্তু এখন বুঝতে যখন পেরেছে তখন যমরাজের মান ভাঙানো তো লাগবেই। তাই কোয়েল রাজের বাহু এক হাতে জড়িয়ে ওর কাঁধে মাথা রেখে বলল, এখন যদি না ফিরি তাহলে সবার সাথে ঘুরতে কীভাবে বের হবো বলো তো রাজ? তোমার আর আদিত্যতার উপর তো সব দায়িত্ব। তোমরা যদি না যাও তাহলে কি করে হবে? আমি সেভাবেই বলেছি কথাটা। এত সেন্সিটিভ হলে কবে থেকে তুমি? হুম। রাজ কোয়েলের কথা শুনে কোয়েলের দিকে মুখ ঘুরিয়ে ওর চোখে চোখ রেখে বলে, যেদিন তোমার কাছ থেকে দূরে চলে গেছি সেদিন থেকে তোমাকে চোখের আড়াল করতে মনই চায় না। মনে হয় সবসময় নিজের কাছে আগলে রাখি। রাজের এমন কথা শুনে কোয়েলের চোখ ছলছল করে ওঠে। একটা চাপা কষ্ট নিয়ে যে রাজ কথাটা বলেছে তা অনুভব করতে পেরেছে কোয়েল। এখন সে বুঝতে পারছে তার সাথে সাথে রাজও কষ্ট পেয়েছে। কোয়েল বেশিক্ষণ রাজের চোখে চোখ রাখতে না পেরে চোখ নামিয়ে নিলে রাজ কোয়েলের কাছ থেকে নিজের বাহু ছাড়িয়ে কোয়েলকে বুকে আগলে নেয়। রাজ, গতকাল রাতে কারা তোমাদের জোর করছিল ড্রিঙ্কস করার জন্য? ওই তো, আমাদের ক্লাসমেটরা। কেন? আমার কেমন যেন মনে হচ্ছে ব্যাপারটা ইচ্ছে করে করা, কারণ আমি সবিকদাকে দেখেছি তোমাদের ক্লাসমেটদের সাথে কথা বলতে। হয়তো ওই কিছু একটা শিখিয়ে দিয়েছে। হতে পারে, কারণ ওরা খুব ভালোভাবে জানে আমি বা আদি কেউ ড্রিঙ্ক করি না। বাট এতে লাভটা কি হলো ওদের? বরং আমাদেরই লাভ হলো। রাজ কোয়েলকে শক্ত করে জড়িয়ে ধরলে কোয়েল রাজের কথার মানে বুঝতে পারে। ভেবে দেখে রাজ ভুল কিছু বলেনি, তাই ও নিজেও হাসে। আরও কিছুক্ষণ গল্প করে সময় কাটিয়ে ওরা গেস্ট হাউসে ফিরে আসে। গেস্ট হাউসে ফিরে এসে চলে যায় যে যার মতো করে। এমো শোন না, কই তুই? আমি বেলকুনিতে বসে ফোন ঘাঁটছিলাম, বলা ভালো আদির সাথে চ্যাট করছিলাম। তখন কোয়েলের গলার আওয়াজ পেলাম। উঠে ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বল? তোকে আমার কিছু বলার আছে, কালকে রাতের ব্যাপারে। হুম, শুনবো তো। কি করে আমার বান্ধবীর মনগুলো জানতে হবে তো নাকি? কোয়েল লাজুক হেসে বলে, উফ সেটা না। দূর, তুইও না। বাবা, লজ্জা দেখো মেয়ে। আচ্ছা বল, কি বলবি? জানিস, কালকে রাতে রাজার আদিত্য তাকে জোর করে ড্রিঙ্কস করিয়েছে ওদের ক্লাসমেটরা। হ্যাঁ জানি তো। জিয়ার কাজ হতে পারে এটা, কারণ কালকে রাতে জিয়া ওর সাথে ছিল যখন ও বেরিয়ে গিয়েছিল গেস্ট হাউস থেকে। আমি গিয়ে দেখি জিয়া ওর কাছে আসার চেষ্টা করছে, ওর বারবার বারণ করা সত্ত্বেও। তাই আদিও বলছিল এটা ওর কাজ হতে পারে। শুধু জিয়া না, সবিকদাও আছে এই বিষয়ে জড়িত, কারণ আমি দেখেছিলাম সবিকদাকে রাজ আর আদিত্য তার ক্লাসমেটদের সাথে কথা বলতে সবার আড়ালে। তার মানে ওরা চেষ্টা করেছে আমাদের ক্ষতি করার। খুব সাবধানে থাকতে হবে আমাদের। জিয়া না হয় আদিত্য তাকে ভালোবাসে, তাই তোর ক্ষতি করতে চাই। পরেশবাবু জিয়ার বাবা। জিয়ার কষ্টের জন্য আদিত্য তাকে দায়ী করে এবং নিজের অপমানের বদলা নেওয়ার জন্য আদিত্য তার ক্ষতি করতে চায়। রাজের ক্ষতি কেন করতে চায় পরেশবাবু? শুধু আদিত্য তার সাথে দিয়েছে এজন্য? ও কেন ওদের সাথে যোগ দিয়েছে? ওর তো কোনো রাগ থাকার কথা না তোদের উপর, কারণ ও এতটাও জিয়াকে প্রায়োরিটি দেয় না। কোয়েলের কথাগুলো একদম যুক্তিযুক্ত। কিছুদিন আগে যখন কোয়েল রাজদার সম্পর্কে বলছিল সেই কথাগুলো মনে করে আমি ওকে বললাম, তুই তো বলেছিলি রাজদার ওপর সৌভিকদের একটা ক্ষোভ আছে, হয়তো সেটা থেকেই।
হতে পারে, কিন্তু সেদিন পরেশবাবু রাজকে কি বলেছিলেন তা আজও রাজ বলেনি। ধৈর্য রাখ কয়েল, সবে তোদের সম্পর্কটা ঠিক হয়েছে। এখন এসব চিন্তা করে গেটে ফেলিস না বিষয়টা। সময় দে রাজকে, নিজেদের সম্পর্ককে। আর তুই তো ছোটবেলা থেকে ওনাকে চিনিস, এখন সবার সব থেকে কাছের মানুষ হয়ে উঠেছিস। তোকে বলবে না তো কাকে বলবে? কোয়েল শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ে। এরপর আমরা সবাই ব্রেকফাস্ট করে সবাই মিলে একসাথে আড্ডা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে নেই। বেরোনোর পর থেকে আদি আমার সাথে আছে, 1 মিনিটের জন্য আমাকে ছেড়ে কোথাও যায়নি। ওদিকে কোয়েল এসে আমাকে বলল ওকে আর রাজদাকে সবিকদা নজরে রেখেছে, যেটা জানার পরে রাজদা রেগে আছেন। তাই ও গেছে রাস্তার পিছনে। একটা পাথরে হেলান দিয়ে এসব ভাবছিলাম। এসব ভাবনার মাঝে পিছন থেকে আদিত্য আমাকে জড়িয়ে ধরল দুহাত দিয়ে। আমাকে জিজ্ঞেস করছে, এত ভাবছো কি? আমার কথাও তো ভাবতে পারো মাঝে মধ্যে, মন দিয়ে। ইস, বয়ে গেছে আমার তোমার কথা ভাবতে। আচ্ছা তাই? তার মানে এখন আমি কেউ না? আজ্ঞে না, কেউ না। তাহলে তো কেউ হয়ে উঠতে হচ্ছে। কথাটা বলে ও আমাকে নিজের সাথে মিশিয়ে নিল। আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকালেও কোনো পাত্তা দিল না। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে নিলেই ও বলল, লাভ নেই, পারবে না আমার থেকে নিজেকে ছাড়াতে। আশেপাশে কত লোক আছে দেখেছ? ভার্সিটির কে দেখলে কি ভাববে বলো তো? ছাড়ো আমায়। ভার্সিটির সবাই জানে তোমার আমার সম্পর্ক। আমার বউয়ের সাথে যা ইচ্ছে তাই করবো আমি, কে কি বলবে? হুম, আমি চাইলে তোমার কথা বলাটাও এক্ষুনি বন্ধ করে দিতে পারি, সেটা চাইছো? আমিও কথা শুনে না বুঝতে পেরে ব্রু কুঁচকাই। ও দুষ্টু এসে আমার ঠোঁটের দিকে তাকায় আর আমি সাথে সাথে না বোধক মাথা নাড়ি। কিন্তু ও সেসব না শুনে আমার ঠোঁটের দিকে এগোতে নিলে ওর হাতের বাঁধন একটু আলগা হয়ে যায়। আর সেই ফাঁকে আমি ওকে ধাক্কা দিতে দূরে সরে যাই। কী রে, তোরা এখানে কি করছিস? স্যার ম্যাডামরা ডাকছে তো আদিত্যদাকে। আমাদের ভার্সিটি থেকে আমার সমবয়সী একজন স্টুডেন্টকে আসতে দেখে আমি ওকে দূরে সরিয়ে দিয়েছি। ও যেতে রেগে গেছে তা ওই ছেলেটার কথায় কোনো উত্তর না দেওয়াতে বুঝতে পেরেছি। আদিও চলে যেতে নেয় আর আমি ওর হাত ধরে বলি, আমি বলেছিলাম কেউ দেখে নিলে কী হবে? ওকে আসতে দেখে সরিয়ে দিয়েছি তোমায়, সরি। ইটস ওকে। আমারও বোঝা উচিত সবসময় সবার মন থাকে না। তুমি হয়তো চাওনি আমি তোমার কাছে যাই। আমারই ভুল হয়েছে পারমিশন না নিয়ে কাছে যাওয়াটা। আর এমন হবে না, সরি। কি বলছো এসব? আমি কেন চাইবো তুমি আমার কাছে থাকো? হুঁ, চাও না, তার জন্যই তো আমাকে ছুটে আসতে হয় তোমার কাছে বারবার। তুমি একবারও প্রয়োজন মনে করো না আমার কাছে যাওয়ার। এই ছেলেটা এত অভিমান করে আছে আর আমি টেরও পাইনি। ভাগ্যিস কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটলো, না হলে তো টেরই পেতাম না। কিন্তু ওই তো আমাকে চোখের আড়াল করছে না, আমি আর কি যাব ওর কাছে? আচ্ছা তুমি কি আমাকে একটুখানির জন্য একলা ছেড়েছ? একলা ছাড়ুনি দেখেই তো আমি কোনো সুযোগ পাইনি। তুমি আমার চোখের আড়াল হলে আমি যেতাম। যাইনি সেদিন রাতে? তুমি আমাকে চোখের আড়াল করছো তারপর থেকে। নো, বিকজ আই লাভ ইউ, বাট ইউ ডোন্ট লাভ মি। ওর কথাটা শুনে কিছুক্ষণের জন্য এক পলক ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর সাথে সাথে উত্তর দিলাম, আই অলসো লাভ ইউ আদি। আলতো করে গালে ঠোঁট ছুঁয়ে বললাম। আদিও ওর গালে ঠোঁট ছুঁয়ে বুকে মাথা রাখতেও আমাকে জড়িয়ে ধরলো। যাক, ভাঙানো গেল তাহলে বাবুর রাগ। রাজ প্লিজ, এত মাথা গরম করো না তুমি। আমি তো বললাম ও আমাদের উপর শুধু নজর রাখছিল। কোয়েল কথাটা বলতে গিয়েও থেমে গেল রাজের তীক্ষ্ণ দৃষ্টি দেখে। সবিকদার যে এমন রূপ, রাজেরও রাগ আছে সবিকদার উপর। রাজ তো আর বাচ্চা নয় যে কোয়েল যা বোঝাবে তাই বুঝবে। কোয়েল কথাটা বলার পর রাজ নিজেই লক্ষ্য করেছে সবিকের ছাউনির উপর। নজর বললে ভুল হবে, বলা যায় কুনজর। এটা কোয়েল নিজেও ভালোভাবে জানায়, পরে কি সবিকের হয়ে কথা বলছে। আমাকে একা ছেড়ে দাও বহু, না হলে আমি কি বলে ফেলবো তুমি কষ্ট পাবে, যেটা আমি চাই না। প্লিজ লিভ মি অ্যালোন। আমি কোথাও যাব না তোমাকে একা ছেড়ে। প্লিজ কথাটা শোনো আমার। এখন আমার মাথা কিছু ঠিক নেই, তার জন্যই তো তোমার কাছে আমি থাকবো। এই অবস্থায় আমি তোমাকে একা ছেড়ে গেলে তুমি সবিকদের কোনো খরিদি করে দিতে দুইবার ভাববে না। এমন হলে রাজার মাথাটা যেন আরও গরম হয়ে গেল কোয়েলের কথাটা শুনে। কোয়েলকে কথা শেষ করতে না দিয়ে রাজ যে গাছটার কাছে ছিল সেই গাছটার সাথে কোয়েলকে চেপে ধরে বলল, এত কেন ভাবছিস তুই সবিকের ব্যাপারে? কে হয় ওর তোর, যার জন্য এত চিন্তা করছিস? আমার থেকে বেশি ও জরুরি তোর কাছে, যার জন্য ওর কথা ভাবছিস এখন? না রাজ, তেমন কিছু না। স্যার, বুঝে গেছে যা বোঝার। ভাববি নাই বা কেন? আমি তো একটা অনাথ, সবিকের বাবার দয়াতেই তো বেঁচে আছি। আর সবিক, ও তো বড় লোক তাই না? ওর সাথে থাকলে তো সব উইশ ফুলফিল হবে। আমি তো তোর যোগ্যই না, ইনফ্যাক্ট আমি কোনো কিছুরই যোগ্য না। কোয়েল সাথে সাথে রাজকে পিছন থেকে হ্যাঁচকা টানলে রাজ তাল সামলাতে না পেরে কোয়েলের অনেকটা কাছে চলে আসে আর গাছটা ধরে। কোয়েল রাজের চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, তোমার আমাকে এমন মেয়ে মনে হয় যে কিনা শুধু টাকা ভালোবাসে?
কোয়েলের কথাটা শুনে রাজ মাথা নিচু করে নেয়, বুঝতে পারে সে রাগের মাথায় ভুল বলে ফেলেছে। এই জন্যই তো বলছিল সে কোয়েলকে যাতে চলে যায় এখন এখান থেকে। কোয়েল চলে না গিয়ে বরং এমন একটা বলল যেন মাথা আরও গরম হয়ে যায়। রাজের দুগালে হাত রেখে নিজের দিকে রাজের চোখ ফিরিয়ে নিয়ে বলল, এখন তুমি যদি এখানে কোনো সিনক্রিয়েট করো তাহলে সেটা কি ঠিক হবে? এমনিতেই আমরা জানি না ওরা কী প্ল্যান করছে। হতেই তো পারে এটা ওদের পাত। তোমাকে রাগানো দেন আমি ওদের কাছে গেলে তোমার ক্ষতি করা। এখন আমাদের মাথা গরম করলে চলবে না, সে যাই করুক না কেন ওরা। তোর আইডিয়া নেই সবিক কত মেয়ের জীবন নষ্ট করেছে এইভাবে। সব জেনে আমি কীভাবে তোর উপর ওর মতো একটা ছেলের কুনজর পড়তে দেই। শুধু তুই আমার উপর তোর নজর দেওয়া থেকে নিজেকে শুরু করে সব কিছুর অধিকার শুধু আমার। রাজ কোয়েলের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। কোয়েলের কিছুক্ষণ যে পরিমাণ খারাপ লাগছিল তার দ্বিগুণ পরিমাণ ভালো লাগা কাজ করছে এখন। সবুজ মনের চোখগুলো লাল বর্ণ ধারণ করলে ভয় লাগার কথা, কিন্তু কোয়েলের ভয় লাগছে না। রাজের মধ্যে থাকা চাপা কষ্ট রাজ বেরিয়ে এসেছে। রাজের চোখ থেকে জল গড়িয়ে পড়লে কোয়েল সেটা মুছে দিয়ে রাজকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কি বলেছে তুমি অনাথ? আমি আছি তো। আমি সবসময় তোমার সাথে ছিলাম, আছি, থাকবো তোমার ছায়া হয়ে। তাছাড়া এই কথাটা দাওয়ায় শুনলে কি হবে বলতে পারো? কোয়েল সোজা হয়ে রাজের দিকে চোখ রাখলে রাজ কোয়েলের কোমর পেঁচিয়ে নিজের কাছে টেনে নিয়ে আসে আবার। আমি মনে করি না তুমি কারো থেকে কম। কারো দয়া তুমি বেঁচে নি রাজ। তুমি নিজের জোরে বেঁচে আসো। আমি কি জানি না তুমি এর জন্য কতটা পরিশ্রম করছো ছোট থেকে? নিজের পরিশ্রমের জোরে আজ তুমি এই জায়গায়, নাকি কারো দয়ায়? কোয়েলের কথায় রাজের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলে কোয়েল বোঝে সে ঠিক কথাই বলেছে। এতেও নিজের মনেও শান্তি পায়। এই ভেবে যে কিছু তো একটা সূত্র পেল রাজে চলে যাওয়ার কারণ হিসাবে। রাজ কোয়েলের কপালে কপাল ঠেকালো। আর কখনো নিজেকে অনাথ বলবে না রাজ। কেন এমন বলো? আমি কি মরে গেছি? কোয়েলের মুখের কথা শুনে রাজ কোয়েলের ঠোঁটজোড়া নিজের ঠোঁটের বাজে নেয়। কোয়েল প্রথমে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো, কিছুক্ষণের মধ্যে বোঝা যায় মরে যাওয়ার কথা আসার কারণে রাজ এমন করেছে। রাজ এক হাতে কোয়েলের কোমর জড়িয়ে আর এক হাত দিয়ে কোয়েলের মাথাটা আরও কাছে টেনে নেয়। রাজ ধীরে ধীরে আঁকড়ে ধরে কোয়েলকে। এর ফলে রাজের উন্মাদনা যেন আরও বেড়ে যায়। ভালোবাসার প্রথম স্পর্শটা ওরা দুজনেই পুরোপুরি উপভোগ করতে চায়, তাই রাজও ধীরে ধীরে নিজের আক্রমণাত্মক ভাব কমিয়ে রাজ কোয়েলকে নিজের বাহুডোরে আবদ্ধ করে ওর গাড়ি মুখ গুজে রয়েছে। যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে, তাই কোয়েল আস্তে করে নিজের মাথাটা নিজের কাঁধ থেকে তুলে সামনে এনে আলতো করে রাজের গালে ঠোঁট ছোঁয়ালো। তারপর কানের কাছে ঠোঁট নিয়ে গিয়ে বলে, অনেকটা সময় হয়ে গেছে আমরা এদিকে এসেছি, চলো এবার। রাজ কোয়েলের কথা শুনে কোয়েলকে ছেড়ে সোজা হয়ে কোয়েলের কপালে ঠোঁট ছুঁয়ে বলে, এক মুহূর্তের জন্য একা কোথাও যাবে না, মনে থাকবে তো? আগে এবার চলুন। রাজার কোয়েল হেসে সবাই যেখানে আছে সেদিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে কোয়েল হঠাৎ করে পিছন ফিরে তাকায়। কাউকে দেখতে পায় না, শুধু পাতার খসখস একটা শব্দ পাওয়া যায়। কোয়েল মনে মনে বলছে, তার মানে আমাদের কেউ ফলো করছিল। এটা সবিক দিয়ে ছাড়া আর কেই বা হবে। কী ভাবছ? না, তেমন কিছু না। সূর্য অস্ত গিয়ে আকাশটা হুট করে মেঘলা করেছে। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এমন সময় আমরা গেস্ট হাউসে ফিরে এসে বাগানে বসি। বাগানে এসে আড্ডা দিতে দিতে অনেকে বলে ওঠে, আচ্ছা গান তো আমরা শুনেছি ট্রেনেই, এবার একটু নাচ দেখলে কেমন হয়? অঙ্কিত বলছে, হ্যাঁ ভালোই হবে, আমাদের ভার্সিটির কম্পিটিশনের উইনার তো আমাদের সাথেই আছে। মৌমিতা বলছে, এই রে কোয়েল, এ অঙ্কিত আবার আমাকে ফাঁসাবে জানিস তো। আমি নাচি কি? কোয়েল কোথায় গেল? আদিত্য বলছে, আরে অঙ্কিত, এটা তুই একদমই ঠিক বলেছিস, কিন্তু আরেকজনের কথা বলে যাচ্ছিস কেন? অঙ্কিত বলছে, তুই কি? আদিত্য হঠাৎ করেই আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মৌ, কোয়েল কোথায়? মমিতা, আমিও খুঁজে পাচ্ছি না ওকে, এখানেই তো ছিল, কিন্তু ওকে কেন? ওই তো, তবে রে, দাঁড়া বলছি। আমার কথা শেষ হওয়ার আগে আদিত্য জট করে উঠে ছুট দিলেন ভিতরের দিকে। সেই দিকে আমরা সবাই তাকালে দেখি কোয়েল জোর পায়ে হেঁটে যাচ্ছে ভিতরের দিকে। আদি যেহেতু দৌড়ে গেছে তাই কোয়েলকে দৌড়ে ফেলতে পারবে, কিন্তু সেই মুহূর্তে কোয়েল একবার পিছনে ফিরে তাকাতে আদিকে দেখতে পেয়ে যায় আর দৌড় শুরু করে। আমরা সবাই অবাক হয়ে দেখছি কোয়েল আর আদি ছোঁয়াছুঁই খেলছে। আমার পিছনে কেন পড়েছ? আমাকে ঘরে যেতে দাও প্লিজ, আমি ঘরে যাব। আচ্ছা তাই নাকি? এত সহজে তুই আমার হাত থেকে ছাড় পাবি ভাবলি কী করে? দেখো, আমার খুব টায়ার্ড লাগছে, আমাকে যেতে দাও। ওরা ঘুরতে বাগানের এদিকে চলে এসেছে। বাগানের মাঝে একটা সেন্টার টেবিলকে কেন্দ্র করে 4টে সোফা রাখা ছিল। কোয়েল সেটার এক প্রান্তে এসে দাঁড়ালে আদি অপর প্রান্তে এসে দাঁড়ায়।
কোয়েলকে এতক্ষণ ধরে একবার এদিক আরেকবার ওদিক করছিল। দেখ ছুটি, ভালোই ভালোই বলছি এদিকে আয়, না হলে একটা মারও কিন্তু বাহিরে পড়বে না। না না প্লিজ যেতে দাও আমাকে। শুনবি না তুই আমার কথা, তাই তো? ফাইন, যা তাহলে। আদি বেশ রেগে কথাটা বলেছে, সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। কোয়েল আস্তে আস্তে পিছিয়ে গিয়ে দৌড় দিতে নিলেই আদির সঙ্গে সঙ্গে কোয়েলকে পিছন থেকে কোমর জড়িয়ে ধরে, কোয়েলকে হালকা করে তুলে ধরে। কোয়েল সমানে ছুটাছুটি করতে করতে বলে, দাবাই প্লিজ প্লিজ ছেড়ে দাও আমাকে, আমি যাব না ওখানে, তুমি এটা একদমই ঠিক করছো না কিন্তু। আদি কোয়েলের কোনো কথা না শুনে কোয়েলকে আমাদের সবার মাঝে নিয়ে এসে দাঁড় করালো। আমি এখনও কিছুই বুঝতে পারছি না, একবার আদির দিকে তাকাচ্ছি তো আর একবার রাজদার অঙ্কিতের দিকে। ওরাও হাসছে আদি আর কোয়েলের কাণ্ড দেখে, কিন্তু কোয়েল চলে গিয়েছিল কেন আর ওকে ধরেই বা আনলো কেন? 1 মিনিট, নাচের কথা উঠতেই তো কোয়েল পালিয়ে যাচ্ছিল না, কিন্তু কেন? আমি ভাবিনি তুই কোয়েলের নাম নিতে ভুলে যাবি। অঙ্কিত, কোয়েল তোর ডান্স পার্টনার, আর তুই ওকেই ভুলে গেলি? আমার মাথায় একটা বাজ বসলো তৎক্ষণাৎ। কোয়েল অঙ্কিতার ডান্স পার্টনার, এটা আমাকে দুজনের কেউ বলেনি এতদিন। আমি রেগে কোয়েলের দিকে তাকাতে কোয়েল কাসুমাসু মুখ করে আদির দিকে তাকিয়ে বলল, কেন আমাকে বাঁশ খাওয়ালো এভাবে? কি ক্ষতি করেছি আমি তোমার? ওরে বাবা রে, এখন তো কিছুই করিনি আমি। কোয়েল কথাটা বলে আমার দিকে একবার তাকালো, আরেকবার রাজদার দিকে তাকালো। সেই অনুযায়ী আমি রাজদার দিকে তাকিয়ে দেখলাম রাজদাও কটমট করছে কোয়েলের দিকে তাকিয়ে। এতক্ষণ তো হাসছিল, তার মানে রাজদাও জানতেন না আমার মতো এই বিষয়ে। অঙ্কিত বলছে, আমার কি দোষ? কোয়েল পাখি তো বারণ করেছিল আমাকে এ বিষয়ে কাউকে জানাতে, না হলে আমি আমার ওয়ান অ্যান্ড অনলি পার্টনারের কথা কখনো কি বলতে পারি? কোয়েল প্রথমে চোখ বড় বড় করে অঙ্কিতের দিকে তাকিয়ে তারপর কাঁদো কাঁদো মুখ করে বাচ্চাদের মতো করে বলে, কেন এমন করছো তোমরা আমার সাথে? কি ক্ষতি করেছি আমি সবার? এই বাচ্চা মেয়েটার উপর দয়া মায়া কি হয় না কারো? আদিত্য বলছে, চুপ, এই মৌ, উঠো ওঠো, আজকে তোমাদের ডো দেখবো সবাই। আদিত্য এক হাতে কোয়েলের হাত ধরে আমাকে আরেক হাতে টেনে উঠে দাঁড় করালে আমি কোয়েলের দিকে একবার তাকিয়ে রাগ নিয়ে বলি, আমার ওর সাথে কোনো নাচ তোলা নেই, জানবো কী করে ওর সম্পর্কে? তারপর তো এসব কথা আসবে, জানতামই না তো। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাই তো, আমি বরং করে যাই, অনেক দিন হয়ে গেছে নাচ ছেড়ে দিয়েছি, মনেও নেই কিছু। কোয়েল চলে যেতে নিলে আদি আবার ওর হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে আসে। অঙ্কিত পিছন থেকে আমাকে জিজ্ঞেস করে, মো, তোর তাল সে তাল মিলা নাচটা প্র্যাকটিস আছে না? হ্যাঁ, কেন? কোয়েলেরও ওটা খুব ভালোভাবে প্র্যাকটিস করা আছে, কিছুদিন আগেই তো প্রোগ্রাম করলো, সব থাকবে নাই বা কেন? আমি আর এক দফা অবাক হয়ে কোয়েলের দিকে তাকালে কোয়েল প্রায় কেঁদেই দেয়, এমন অবস্থা। কপালে এক হাত দিয়ে সাপড়ে মেরে বলে, কারো ভালোই হবে না, সবাই মিলেই আমাকে ফাঁসালো। মনে মনে কিছুক্ষণ আগে যমরাজের রাগ ভাঙালাম, এখন আবার বোম হয়ে গেল। এবার মনে হয় আমি সামনে গেলে ব্লাস্ট হয়ে যাবে, আর রাগ ভাঙাবো কি? চল চল শুরু কর। আমি ব্লুটুথ স্পিকারটা নিয়ে আসছি, অঙ্কিত বলছে। অঙ্কিত দৌড়ে স্পিকার আনতে গেলে আমি যেখানে নাচবো সেখানে চলে যাই। গিয়ে দাঁড়াতেই দেখি কোয়েল হাত কসলাতে কসলাতে আমার সামনে এসে দাঁড়ালো। ও কিছু বলতে যাবে তার আগে আমি মুখ ঘুরিয়ে নিই, আর অঙ্কিত চলে আসে। কোয়েল সেটা দেখে নিজের পজিশন নিয়ে নেয়। গানের প্রথমাংশ শুরু হয় নাচের তালের বোল দিয়ে। সেটা শুরু হতে মৌমিতা নিজের মতো আর কোয়েল নিজের মতো করে নিজেদের স্টেপ শুরু করলো। নিজের নাচের মধ্যে মৌমিতা কোয়েলকে দেখছে, কিন্তু কোয়েল দেখছে ওদের দুজনের স্টেপের কোনো মিলে নেই। ভুল হওয়া তো দূরের কথা, দুজনের টাইমিং একদম পারফেক্ট, যার কারণে দুজনের স্টেপ, হাতের মুদ্রা, মুখের ভঙ্গিমা সবই একই রকম হচ্ছে। অবাক হয়ে সবাই এটাই দেখছে। এছাড়া মৌমিতা নাচের শুরুতে যে জায়গাটা সব থেকে কঠিন ছিল সেই জায়গাটাই কোয়েলকে ফলো করেছে বেশ ভালোভাবেই। সেটা দেখার পর মৌমিতার বুঝতে একটু অসুবিধা হয়নি যে কোয়েল অনেক দিন ধরে নাচ করে, সুতরাং কোয়েল কিছুক্ষণ আগেও মিথ্যে কথা বলেছে যে সে নাচ ছেড়ে দিয়েছে। এর ফলে মৌমিতার মাথাটা আরও গরম হয়ে যায়। প্রথম 2 মিনিটের নাচের অংশ ছিল, নাচ শেষ করতে সবাই জোরে হাততালি দিতে শুরু করে। আদিত্য তো সিটি বাজাচ্ছে। কোয়েলের কথা মনে পড়তে হাসিটা মলিন হয়ে গেল। এমন সময় হাওয়ার বেগে তীব্র হয়ে গেল। আদিত্য সবাইকে বলল, এদের নাচ দেখে স্বয়ং বরুণদেবও আপ্লুত হয়ে পড়েছে। চল চল, জলদি ভিতরে চল, এই ঠান্ডার মধ্যেই ভিজলে হয়ে গেছে। আমি কোয়েলের দিকে তাকাতে দেখলাম ভয়ে ভয়ে অন্যদিকে তাকিয়ে আছে। ও যেদিকে তাকিয়ে আছে সেদিকে তাকাতে দেখলাম রাস্তা চুপচাপ সোয়াল শক্ত করে হাত মুঠ করে বসে আছে। তা দেখে কোয়েলের দিকে তাকাতে কোয়েলের সাথে চোখে চোখ পড়ে যায়। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে ভিতরে চলে আসি। আমি সিঁড়ি দিয়ে উঠছি, সেই সময় খেয়াল করলাম রাজদা আমাকে ফাঁস কাটিয়ে উঠে গেলেন। কি
কী রে, একা দাঁড়িয়ে আছিস যে? ভিতরে চল, বৃষ্টি আসবে তো। আদিত্য কোয়েলের পিছনে দাঁড়িয়ে কথাটা জিজ্ঞেস করলে কোয়েল মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। আদিত্য বুঝতে পারে কোয়েলের রাগ হয়েছে, তাই কোয়েলে দু বাহু ধরে নিচের দিকে ফিরিয়ে জিজ্ঞেস করে, রাগ হয়েছে? কোয়েল অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে এখনো। আদিত্য গেছে কোয়েলের দুগালে হাত রেখে বলল, কতটা রাগ হয়েছে শুনি? একটুখানি নাকি অনেকখানি? হাত দেখিয়ে বলল। আদিত্যর প্রতিক্রিয়া দেখে কোয়েল হেসে ফেলল। আদিত্য হেসে নিজে থেকেই কোয়েলকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে। কোয়েল আদিত্যর বুকের মাঝে মাথা রেখে ফুঁপিয়ে উঠলে আদিত্য কোয়েলকে সোজা করে চোখ মুছিয়ে ইশারায় কাঁদতে বারণ করে। আবারও বুকে টেনে নেয়। আদিত্যর বুকে মাথা রাখতে কোয়েলকে চোখ যায় মৌমিতার দিকে। আমি রাজদাকে অমনভাবে উপরে উঠে যেতে দেখে আবারও বাগানের দিকে ফিরে যাই, কারণ আদি এখনও আসেনি। সিঁড়ি থেকে নেমে বাহিরে বেরিয়ে একটু এগিয়ে যেতে দেখলাম আদি কোয়েলকে বুকের মাঝে জড়িয়ে রেখেছে। আমি দেখতে কোয়েল আদির থেকে দূরে সরে গেলে আদি অবাক হয়ে কোয়েলের দিকে তাকায়। কোয়েলের চাহনি অনুসরণ করে আমার দিকে তাকালে আমি ওখান থেকে পিছন ফিরে সোজা ঘরে চলে আসি। তুই আমাদের ঘরে যা, রাজ আছে হয়তো ওখানে। আমি মৌকে বিষয়টা বোঝাচ্ছি। সবটা জানানো কি খুব দরকার? না জানালেই নয়। আদিত্য দুগালে হাত রেখে, সত্যি কখনো চেপে রাখা যায় না ছুটি। এখন যদি না জানাস তাহলে পরে যদি ও জানতে পারে ওর আরও খারাপ লাগবে। আমি ওকে বোঝাচ্ছি, তুই চিন্তা করিস না। আদিত্যকে চলে যেতে দেখে কোয়েল চুপচাপ সেদিকে তাকিয়ে থাকে। ইতিমধ্যে বাহিরে বৃষ্টি শুরু হয়েছে। কোয়েল আদিত্যর ঘরে না গিয়ে গেস্ট হাউসের পিছনের দিকটাই চলে যায়, যেখানে একটা বসার জায়গা আছে। বেশ সুন্দর লাগছে বাহিরের দৃশ্যটা। কোয়েল সেখানেই দাঁড়িয়ে চুপচাপ বাহিরের দিকে তাকিয়ে থাকে। আদিত্য ঘরে এসে দেখে মৌমিতা বেডে দু হাত রেখে চুপচাপ বসে আছে। দরজাটা বন্ধ করা আর আওয়াজ মৌমিতার কানে আসতে মৌমিতা আদিত্যর দিকে তাকায়। আদিত্যকে দেখতে মৌমিতা উঠে বেলকুনিতে চলে যায়। সেই দেখে আদিত্য মৌমিতার পিছু পিছু যায় আর পিছন থেকে মৌমিতাকে জড়িয়ে ধরে। আদি প্লিজ ছাড়ো আমাকে, আমার ভালো লাগছে না। এই ঠান্ডার মধ্যেও এত গরম হয়ে আছো কি করে তুমি? মজা করে বলছে আদিত্য। আদিত্যর কথার উত্তর দিতে মন চাইল না, তাই আমি চুপ করেই রইলাম। এতদিন কোয়েলের সাথে আছি আমি। কোয়েল একটা বারের জন্য আমায় বলেনি ও একজন ডান্সার। বরং আমি যখন কম্পিটিশনের সময় জিজ্ঞেস করেছি তখন ও আমাকে মিথ্যে বলেছে। কথাগুলো মাথায় আসতে মাথাটা প্রচণ্ড রকম গরম হয়ে যাচ্ছে। তার মধ্যে এসব ব্যাপারে আদিও জানতো, অঙ্কিত জানতো, কিন্তু আমাকে কেউ কিচ্ছু বলেনি। কারণটা কি? কোয়েল বারণ করেছে? এতই যত সব লুকানো ছিল তাহলে বন্ধুত্ব কী জন্য করেছিল? এই বউ, এত রাগ কেন করছো? আচ্ছা আমার সাথে তো একটু ভালোভাবে কথা বলো। আদি আমাকে ওর দিকে নিজের দিকে ফেরালে আমি মুখ নিচের দিকে নামিয়ে রাখি। তবুও আমার চোখে জল দেখতে পেয়ে যায় আর উত্তেজিত হয়ে আমার গালে দু হাত রেখে বলে, প্লিজ মৌ, কাঁদছো কেন তুমি? তুমি কি কোনোভাবে কিছুক্ষণ আগে আমাকে আর কোয়েলকে ওভাবে দেখে ভুল বুঝেছ? মমিতা বিরক্ত হয়ে বলছে, কি যে আজে বাজে কথা বলছো আদি। আমি কেন তোমাদেরকে ভুল বুঝতে যাব? আমি খুব ভালোভাবে জানি তোমাদের সম্পর্কটা দাদা আর বোনের। কোয়েলের ব্যাপারে জানার পর থেকে আমার কিচ্ছু ভালো লাগছে না আদি। প্লিজ আমাকে একা ছেড়ে দাও। চোখের জল মুছে বলছে, ওরকম করে না জান। তোমাকে এভাবে কষ্ট পেতে দেখলে আমার ভালো লাগে না। তোমার কষ্ট হয়নি যখন রাস্তা তোমাকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে চলে গিয়েছিল? নিজেকে একা মনে হয়নি? আমারও আজ নিজেকে ভীষণ একা মনে হচ্ছে আদি। এখানে আসার পর প্রথম দিন থেকেই কোয়েলের আমার প্রতি যত্ন, ভালোবাসা সব কিছু মনে পড়লে আমার কষ্ট হচ্ছে। আমি ওকে নিজের বন্ধু মনে করেছি, কিন্তু মনে করিনি, তাই তো সবটা লুকিয়ে গেছে আমার থেকে। এদিকে আমি প্রথম দিনে ওকে আমার জীবনে কি ঘটেছে না ঘটেছে সবটা বলেছিলাম। বন্ধু যখন মনেই করে না তাহলে কি দরকার ছিল এভাবে প্রত্যেক মুহূর্তে ডাল হয়ে পাশে থাকার, বোনের মতো ভালোবাসার? আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, তোমার যেমন কোয়েল ছাড়া কোনো বন্ধু নেই, তুমি ওকে যেমন বোনের মতো ভালোবাসো তেমনি কোয়েলেরও ক্ষেত্রে তাই। তাহলে ও কেন বললো না আমাকে কিছু? কেন আমাকে এতটা পর মনে করলো ও? আমি শব্দ করে কেঁদে উঠলো। আদি আমাকে বুকের মাঝে নিয়ে নেয়। আমি ওর বুকে মাথা রেখে ফুফাতে থাকি। কিছুটা সময় পেরিয়ে গেলে আদি আমাকে সোজা করে চোখে জল মুছে দেয়, কপালে ঠোঁট ছুঁয়ে বলে, কোয়েলের কোনো দোষ নেই মৌ, তুমি এখনও অনেক কিছুই জানো না ওর সম্পর্কে। শুধু ওর কেন, আমার সম্পর্কেও অনেক কিছু জানো না তুমি। আমি কীরকমভাবে বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া করব বুঝতে পারছি না। কোয়েলের সাথে সাথে আদির সম্পর্কেও অনেক কিছু জানি না মানে কি বলতে চাইছে ও? আমি জিজ্ঞাসা দৃষ্টিতে আদির দিকে চেয়ে রইলে ও আমার হাত ধরে নিয়ে গিয়ে দোলনায় বসিয়ে দেয়। তারপর নিজে বসে আমার হাতে নিজের হাতের মাঝে নিয়ে বলল, মৌ, কোয়েল কোয়েল আমার সম্পর্কে নিজের খুড়তুতো বোন হয়। কি?
হুম, ও আমার কাকাই, মানে কাকার মেয়ে। আমার কাকার নাম আশিস ব্যানার্জি। আমার ড্যাড আর কাকাইয়ের বর্তমানে কোনো বিশেষ সম্পর্ক নেই, মানে প্রয়োজন না হলে কেউ কারোর সাথে তেমন কথা বলে না। ছোট থেকে আমি বা কোয়েল এরকম কিছুই দেখিনি। একসাথে মানুষ হয়েছি দুজনেই। কিন্তু কোয়েল যখন উচ্চ মাধ্যমিক দিল তখন কাকাই ওকে বাইরে পড়াশোনা করতে যাওয়ার জন্য প্রেশার দিতে লাগলো। কাকাইয়ের মতে কোয়েল যদি বাইরে গিয়ে পড়ে, ওখানকার কালচার জানে, তাহলে ওর অনেক স্ট্যান্ডার্ড বাড়বে। ইনডাইরেক্টলি ইন্ডিয়ান কালচারকে অপমান করায় ড্যাড একটু রেগে কাকাইয়ের বিরুদ্ধে কথা বলে। এদিকে কোয়েলও বলে দেয় যে ও কিছুতেই বাইরে যাবে না। ছোট থেকেই কাকাইয়ের সাথে কোয়েলের মতের বিরোধ লেগেই থাকতো। বলতে গেলে কাকাই যেটা বলতো সেটা কোয়েল শুনতো না, কিংবা শোনার প্রয়োজনও মনে করতো না। কাকাই কোনো সময় জোর করতো না কোয়েলকে, কিন্তু বাহিরে পড়তে যাওয়ার সময় কাকাই জোর করা শুরু করে দেয়। তবে কোয়েল নাছোড়বান্দা, কিছুতেই যাবে না। আসলে ব্যাপারটা হলো, শুরু থেকে কাকাইয়ের মধ্যে বড়লোক হওয়ার একটা দম্ভ আছে। যারা গরিব তাদের তো মানুষই মনে করে না, আর যারা মধ্যবিত্ত তাদেরকেও হ্যায় করে চলে। এটাই ছিল কোয়েলের সাথে কাকাইয়ের আলাদা হওয়ার মূল কারণ। আলাদা হওয়ার কারণ মানে, সেই ঘটনার পর কোয়েল বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। কেউ না জানলেও আমি জানতাম সবটাই। আমি ওর অ্যাডমিশন যাদবপুর ইউনিভার্সিটিতে করিয়ে দেই, আর হোস্টেল ঠিক করে দেই। ও আমাকে বলেই দিয়েছিল কাউকে না জানাতে। ভার্সিটিতে যে আমি ওর দাদা হই, যে কয়জন জানে শুধু তাদের মধ্যেই থাকুক ব্যাপারটা। কোয়েল নিজের একটা আইডেন্টি বানাতে চায়, চায় না কেউ ওকে কাকাইয়ের নামে চিনুক। নিজের সম্পর্কে সব কিছুই ও আগাগোড়া গোপন করে এসেছে, এটার কারণ আমি জানি না। হাতে গুনে কয়েকজন ওর সম্পর্কে জানে। আমি, রাজ, অঙ্কিত এতদিন জানতাম, এখন তুমিও অ্যাড হলে। মানে বাবা মা কেউ জানে না ওর নাচ সম্পর্কে? না। আর আমার যা মনে হয় সে কারণে ও তোমাকে কিছুই জানায়নি কম্পিটিশনের টাইমে। তোমাকে জানালে তুমি নাম দিতে বলতে। কিন্তু ও তো জানতো মম ড্যাড আসবে কম্পিটিশনে, তাই হয়তো ব্যাপারটা হাইড করেছে। শুধু কি কাকাইয়ের দম্ভের কারণে কোয়েলের রাগ কাকাইয়ের উপর? আদি তো কিছুক্ষণ চুপ থেকে বলল, সেটা কোয়েলের থেকে জেনে নিও। ও তোমাকে ভালোভাবে বলতে পারবে। ও কাউকে জানাতে না করেছে দেখে আমি ওকে ছুটি বলে ডাকতে পারি না। আর ও আমাকে দাওয়াই, মাঝে মধ্যে কেউ না থাকলে ডাকি। তখন যে অঙ্কিত বলল কোয়েলের নাচটা প্র্যাকটিস আছে, প্রোগ্রাম করেছে দেখে। কোথায় প্রোগ্রাম করেছে, আর কবেই বা করলো? ও তো আমার সাথেই থাকতো সারাক্ষণ। তাহলে এখানে আসার আগে যে 1 সপ্তাহ ছুটি পেয়েছিলাম আমরা, সেই সময় ও মুম্বাই গিয়েছিল অঙ্কিতের সাথে। কম্পিটিশন ছিল একটা, আমার মনে আছে। তুমি এড়িয়ে গিয়েছিলে কোয়েলের সম্পর্কে জিজ্ঞেস করতেই। হুম। কোয়েল আগাগোড়ায় সব খুব একা, জানো তো মৌ। ছোটোবেলায় বন্ধু ছিল না ওর, সবটা জুড়ে শুধু ওর দাবাই, মানে আমিই ছিলাম। তারপর একদিন রাজকে আমার বাড়িতে নিয়ে গেলে সেদিন রাজের সাথে খুব ঝগড়া হয়। কারণ কি ছিল জানো ঝগড়ার? কি? রাজ নাকি ওর দাদাভাইকে ওর কাছ থেকে কেড়ে নেবে। সে কি কান্না, বাপরে বাপ! ওর আদৌ গলায় দাভাই ডাকটা ভীষণ মিস করি। আজ যখনও দাভাই বলে ডাকলো না, আমার এত ভালো লেগেছিল যে আমি বলে বোঝাতে পারবো না তোমাকে। মৌমিতা আদির কাঁধে হাত রেখে বলল, তারপর রাজদার সাথে বন্ধুত্ব কিভাবে হলো? চোখের জল আড়াল করে বলল, কিভাবে আবার? আমি গিয়ে ওকে মানালাম, আর রাজকে 2-4টা থাপ্পড় দিলাম। রাজও বলল যে ও আমার সাথে বেশি কথা বলবে না। আর তারপরে পাশা উল্টে গেল। রাজ কোয়েল থেকে আমাকে কেড়ে নেওয়ার বদলে আমার থেকে কোয়েলকে কেড়ে নিল এক প্রকার। বোন আমার রাজ ছাড়া আর কিছুই বোঝে না। রাজের সাথেই পড়বে, রাজের সাথেই খেলবে, সারাক্ষণ শুধু রাজ আর রাজ। আমাকে তো পাত্তাই দিত না। এখনই দেখো না, যে রাজ এসে গেছে আমাকে আর পাত্তাই দিচ্ছে না। মৌমিতা হেসে দিয়ে বলে, হিংসুটে কোথাকার। হুম। আমি খুব খুশি রাজের ফিরে আসাতে। ওর চলে যাওয়ায় আমার যতটা না কষ্ট হয়েছিল, আমার বোনের তার চেয়ে বেশি কষ্ট হয়েছিল। একদিকে বাবার সাথে ঝগড়া, অন্যদিকে নিজের সব থেকে কাছের মানুষটাকে হুট করে চলে যাওয়া। আমি চেষ্টা করেছিলাম কিভাবে ওকে ঠিক করব। আর সেই সময় তুমি এলে। ইউ নো মো, কোয়েলকে যখন তোমার সাথে খুব হাসি খুশি দেখছিলাম তখন প্রথম হয়েছিল, সত্যি তুমি খুবই স্পেশাল। আদি আমার চোখে চোখ রেখে কথাটা বললে আমি লাজুক হাসলাম। ও আমাকে বলল, ওর উপর আর রাগ করে থেকো না, এতে তুমিও কষ্ট পাবে ওর, আর ও নিজেও। কি বলছোটা কি? এত সহজে সব বলে যাব নাকি? মো প্লিজ। অসম্ভব। আমার একমাত্র ননদ বলে কথা, ঝগড়া করব না এমনটা হয় নাকি? রেলিং ধরে হেসে হেসে বলছে। আদি আমার কথা শুনে হেসে ফেলে। বেচারা আমার আগের কথাটা শুনে খুব নার্ভাস হয়ে গিয়েছিল। তোমাদের ননদ বৌদির মধ্যে আমি কিন্তু নেই। হুম। থাকতে গিয়ে বলেছে। এখন যাও, নিজের ঘরে যাও। বাহিরের দিকে তাকিয়ে বলছে মৌমিতা।
আদিত্য দৃঢ় পায়ে মৌমিতার খুব কাছে চলে এলো। মৌমিতা সেটা টের পেয়ে আদিত্যর দিকে মুখ ঘোরালেই আদিত্যর উষ্ণ নিঃশ্বাস নিজের মুখের উপর অনুভব করলো। আদিত্য মৌমিতার চুল কানের পিছনে গুজে দিতে দিতে বলল, এত সুন্দর ওয়েদারে বউকে ছেড়ে যেতে ইচ্ছে করে নাকি? নয়ে, এখন তো রোমান্স করার সময়। গালে ঠোঁট শুইয়ে বলল। আদিত্য মৌমিতার খুব কাছে থাকায় মৌমিতা কেমন যেন জমে গিয়েছে। সেও আদিত্যকে দূরে সরাতে পারছে না। লজ্জায় মৌমিতার মুখ লাল হয়ে গেছে। আদিত্যর দিকে তাকাতেও সে নারাজ। আদিত্য তা বুঝতে পেরে নিজেই মৌমিতার হাত দুটো ধরে নিজের মুখের কাছে এনে অপর পিঠে ঠোঁট ছোঁয়ায়। মৌমিতা চোখ বুঝে নিলে আদিত্য মৌমিতার কোমর এক হাতে পেঁচিয়ে নিয়ে এক হাতে মৌমিতার কানের নিচে রাখে। মৌমিতার ঠোঁটের দিকে এগিয়ে যায়। মৌমিতা আলতোভাবে চোখ মেলে তাকাতেই আদিত্য নিজের ঠোঁটের ভাঁজে মৌমিতার ঠোঁট জোড়া নিয়ে নেয়। জলবৃষ্টির সাথে হালকা হাওয়া চলা দারুণ কোয়েলের মুখের বৃষ্টির একটা ছাট আসছে, যেটা কোয়েল চোখ বুঝে অনুভব করছে। এমন সময় কোয়েল নিজের পাশে কারো উপস্থিতি টের পায়। পাশে ফিরে তাকালে দেখে রাজ এসে গেছে। পকেটে হাত গুজে বাহিরে তাকিয়ে আছে। কোয়েলের কোনো সাড়া শব্দ না পেয়ে রাজ এবার কোয়েলের দিকে তাকালো। কোয়েলের দিকে এক পা এগিয়ে গিয়ে রাজ কোয়েলের বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে নিজের বুকে জড়িয়ে ধরে। সাথে সাথে কোয়েল নিজের দুহাত দ্বারা রাজকে শক্ত করে আঁকড়ে ধরে। রাজ কোয়েলের মাথায় ঠোঁট শুয়ে কোয়েলের মাথায় হাত বুলিয়ে দেয় কিছুক্ষণ। তুমি রাগ করে নেই তো আমার উপর? হুম, প্রথমে একটু রাগ হয়েছিল ঠিকই, কিন্তু এখন আর কোনো রাগ নেই। কোয়েল একটু অবাক হয়ে রাজের বুকের থেকে মাথা তুলে বলে। রাজের চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, কেন? আমি তো তোমার রাগ ভাঙাইনি, তাহলে কিভাবে রাগ কমেছে? আমার রাগের কারণ ছিল অঙ্কিত, তোমার ডান্স পার্টনার। তুমি প্রোগ্রাম করছো এগুলো আমাকে না জানানো। পরে মাথাটা একটু ঠান্ডা হতে মনে পড়লো আমার কুহু জান তো কাউকে নিজের সম্পর্কে জানাতে পছন্দ করে না, তাই রাগটা হুঁশ করে উড়ে গেল। রাজের কথায় কোয়েল হেসে ফেলল। রাজের বুকে আবারও মাথা রেখে বলল, তোমার মতো মৌ আমাকে বুঝবে তো রাজ? আমি ওকে হারাতে চাই না। আমি যখন ভীষণ একা ছিলাম তখন ওকে আমার জীবনে পেয়েছি, শুধুমাত্র বন্ধু হিসাবে নয়, বোন হিসাবে। রাজ কোয়েলের দুগালে হাত রেখে ওকে সোজা করে বলল, বুঝবে। বৌদি এতটাও অবুঝ নয় যে তোমাকে বুঝতে পারবে না। বৌদি তোমাকে ভালোবাসে দেখেই তো কষ্ট পেয়েছে। সত্যিটা জেনে গেলে দেখবে সবটাই ঠিক হয়ে যাবে। কোয়েল রাজের কথায় চুপচাপ মাথা নেড়ে সায় দিলে রাজ হেসে কোয়েলের কপালে ঠোঁট ছোঁয়ায় আর বলে, এবার ঘরে যাও, না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। যাবো, দাবাই আমাদের ঘরে আছে। মোকে আমরা দাদাভাইয়ের ব্যাপারে সবটা বলে দিয়েছে হয়তো এতক্ষণে। আদি মোকে তোমার আর ওর রিলেশন কি এগুলো বলতে গেছে? হুম, বলল এখন না, জানালে পরে যদি মৌ অন্য কারো থেকে জানতে পারে তাহলে আরও বেশি কষ্ট পাবে, তাই এখনই জানিয়ে দেওয়াটা নাকি ভালো। ঠিকই তো বলেছে। একটা বিষয় যখন জানতে পেরেছে তখন পুরো বিষয়টা জেনে নেওয়াই ভালো, কারণ পরে যদি জানে তাহলে আরও একটা কষ্ট পাবে ও। আচ্ছা, তুমি তো দূরে থেকেও আমার খোঁজ নিতে, তাহলে এই বিষয়টা জানলে না কেন? আর কি বলবো, তোমার প্রশ্নের উত্তরটা মাথায় আসতেই তো আমার রাগ গলে জল হয়ে গেল। বুঝলাম না। আমি যার কাছ থেকে তোমার খবর নিতাম তাকে তোমার দাবাই মানে আদি খবর দিত। ও জানতো আমি তোমার খবর নিচ্ছি, মানে একদিন ঠিক ফিরবো। এদিকে তুমি বারণ করেছিলে এই বিষয়টা যাতে কেউ না জানে, তাই ওই ছেলেটাকে বলে দিয়েছিল যাতে আমায় এ বিষয়ে না জানায়। এটা মাথায় আসতে বুঝলাম তোমার তো কোনো দোষ নেই, তাই আমি ছোটে ছোটে আমার কুহুজানের কাছে চলে এসেছি। রাজ কথাটা একটু ঝাঁকি দিয়ে শেষ করে কোয়েলের গালে ঠোঁট ছুঁয়ে সরে এলো। কোয়েল বাচ্চাদের মতো করে হেসে ফেললে রাজ কোয়েলের নাক ধরে টেনে দেয়। ওই তো আদি আসছে, যাও ঘরে যাও। আদিত্য বলছে ঘরে যা, আসে আজকে তোর কপালে। আদিত্যর কথা শুনে কোয়েল কাঁদো কাঁদো মুখ করে ফেলল। রাজ হেসে আদিত্যকে বলে, বাচ্চা মেয়েটাকে ভয় দেখাস না ভাই, এমনিতে ভয় পেয়ে আছে। কোয়েল ঠোঁট উল্টলে গাল নাক ফুলিয়ে বাচ্চাদের মতো করে রাজের দিকে তাকালে আদিত্য জোরে হেসে ফেলে। সেই দেখে কোয়েল আদিত্যর দিকে ওভাবে তাকায়। তোকে এখন পুরো আমার ছোটবেলার ছুটির মতো লাগছে, ঠিক যখন তুই বায়না করতিস খেলার জন্য আর আমি না করে দিতাম, তাই না রাজ? একদমই ঠিক। শুধু এই বিষয়ে কোনো কিছুতেই মহারানীকে না করলেই ওরকম রিয়াকশান দিত। দূর, থাকবই না আমি এখানে, যাচ্ছি আমি। বাচ্চাদের মতো গলা করে বলছে কোয়েল।
কোয়েল চলে গেলেও আদিত্য আর রাজ হাসাহাসি করতে থাকে। কোয়েল সেটা সিঁড়ি দিয়ে উঠে গিয়ে একটু দাঁড়াতেই দেখতে পেল। নিজেও হাসলো কোয়েল, তারপরে ঘরে চলে গেল। ঘরে ঢুকতে কোয়েল দেখলো মৌমিতা একটা বই নিয়ে বেডে বসে আছে। কোয়েল দরজাটা বন্ধ করে মৌমিতার পাশে গিয়ে বসে একটু কাছে। হুম, বলছি যে শোন না। মৌমিতা বলছে, হুম। কোয়েল আমার উত্তর দেওয়ার ধরন দেখে চুপ করে গেল। বেশ হাসি পাচ্ছে কোয়েলের অবস্থা দেখে, কিন্তু এখন তো হাসলে হবে না, তাই চুপ করে রইলাম। কোয়েল বসা থেকে উঠে আমার সামনে এসে বলল, রাগ করে আছিস আমার উপর? না, তুই কি এমন কিছু করেছিস নাকি যে তোর ওপর আমি রাগ করে থাকবো? আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু আমি এমনটা ইচ্ছে করে করিনি মৌ। রাজও জানতো না এই বিষয়টা নিয়ে। মৌমিতা বলছে, বই রেখে উঠে বসে, আচ্ছা মেনে নিলাম তুই নিজের সম্পর্কে জানাতে ভালোবাসিস না, তাই বলে তোর আর আদির সম্পর্কে কেন কিছু জানালি না আমাকে? আমি যদি তোর আর আদির সম্পর্কে জানতাম তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? তোর সাথে আদিত্যদা যেটা করেছিল সেটা জানার পরে কোন মুখে আমি বলতাম যে আমি সম্পর্কে তোর ননদ হই? আমি যদি এটা তোকে জানিয়ে দিতাম তাহলে তুই কখনোই আমার সামনে আদিত্যদার প্রতি নিজের অনুভূতি প্রকাশই করতিস না। বলে আমিও তোদের সম্পর্ক ঠিক করার ক্ষেত্রে কোনো হেল্প করতে পারতাম না। সবটা ঠিক হয়ে গেলে এই বিষয়টা জানাজানি হতোই, তাই আর আমি বলিনি। আমি কোয়েলকে জড়িয়ে ধরি, ওর কথা শুনি। আদির থেকে সবটা জানার পরে আমার রাগ চলে গেছে। আর এখন কোয়েলের মুখ থেকে এই কথাগুলো শুনে আরও বেশি ভালো লাগছে। সত্যি, বোন খুঁজে পেয়েছি, বন্ধু নয়। এদিকে কোয়েলও মমিতাকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন প্রাণ ফিরে পেল শরীরে। তুই কম্পিটিশনে নাম দিসনি কেন? বাবা মা আসবে দেখে? হ্যাঁ, কিন্তু মৌ, তোর বাবা মাকে কিন্তু আমি ডাকিনি সেদিন। আদিত্যদা অনেক আগে থেকে বলে রেখেছিল। হঠাৎই আসেননি ওনারা সেদিন। কি? কই, ও তো আমাকে কিছু বললো না সেটা? হুর পাগলি, নিজের ডেরা কেউ নিজে পেটায় নাকি? আদিত্যদা। কোয়েলকে থামিয়ে মৌমিতা বলছে, দাবাই, দাবাই বলে ডাকবি আবার থেকে আমার সামনে। জানিস তোর দাবাই কতটা কষ্ট পায়, তুই ওকে এখন আর তেমন এই নামে ডাকিস না দেখে। আজকে তোকে তোর সম্পর্কে, তোর ছোটোবেলার সম্পর্কে সব কিছু বলেছে। সেই সময় এই সম্বোধনের ব্যাপারটা এলে ওর চোখে জল দেখেছি আমি। আমার কথা শুনে কোয়েলের চোখটাও চলচল করে ওঠে। সামান্য হেসে বলল, আমার কাছেও দাবাইয়ের দেওয়া ছুটি নামটা খুবই প্রিয়। আজকে যখন দাবাই আমাকে ওই নামে ডাকলো তখন কিছুক্ষণের জন্য যেন আমি দমে গিয়েছিলাম। তাহলে কেন বারণ করেছিস ওকে এই নামে ডাকতে? দুজনেই তো কষ্ট পাচ্ছিস। কোয়েল উঠে দাঁড়িয়ে বলল, আসলে আমি চাইতাম না কেউ জানুক আমি আশিস ব্যানার্জির মেয়ে। কেন কোয়েল, শুধুই কি মতের বিরোধ নাকি অন্য কোনো কারণ আছে? কোয়েল কিছুক্ষণ চুপ থেকে বলল, উনি আমাকে ভীষণ ভালোবাসে জানিস তো মৌ, আমি বুঝি সেটা। তাহলে? উনি ওনার মতো করে আমাকে ভালোবাসে, আমার মতো করে নয়। সব সময় দামি দামি জিনিস, ভালো ভালো খাবার, নতুন নতুন জামা কাপড়, টাকা পয়সা এসব দিয়েছে। সময়, স্নেহ এগুলো না। উনি আমাকে ভালোবেসেছেন ওনার কথা রাখার জন্য, ওনার স্বপ্ন পূরণের জন্য। আমার কি স্বপ্ন, আমার কি ইচ্ছে সেটা জানার কোনোদিনও চেষ্টাও করেনি। নিজের ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দিতে চেয়েছেন। আর এগুলো যেমন জানতে পেরেছিস, সময় আসলে হয়তো আরও কিছু জানতে পারবি। এখন প্লিজ এসব নিয়ে আর কথা বাড়াস না। কিন্তু প্লিজ মৌ। মমিতা বলছে, ফ্রেশ হয়ে আয়। কোয়েল হেসে ফ্রেশ হতে চলে যায়। একদিনে এত কিছু জানাটা ঠিক নয়, ধীরে সুস্থে সবটা বার করতে হবে আমায়। সেদিন রাতে এই বিষয়ে আর কোনো কথা বলিনি। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছি, কারণ পরদিন সকালে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল। দার্জিলিং থেকে ফিরে এসেছি, 1-2 সপ্তাহ পেরিয়ে গেছে। পরীক্ষা এখন দোরগোড়ায়। আমাদের অনার্স ফার্স্ট সেমিস্টার আর আদিদের MBA থার্ড সেমিস্টার। ভার্সিটিতে আজকে গিয়ে বেশ কয়েকটা সাজেশন নিয়ে এসেছি। আদি আমাকে হোস্টেলের সামনে গাড়ি থামালে আমি নেমে যাই। তুমি উপরে উঠে যাও আগে, আমি তারপর চলে যাব। আমি আদির কথা শুনে হোস্টেলে ঢুকে পড়লাম। কোয়েল ঘরে একা, কারণ একদিন আমি ভার্সিটি যাই, আরেকদিনও এভাবে পড়া কমপ্লিট করছি। আমি ঘরে ঢুকতেই দেখলাম কোয়েল লাগেজ প্যাক করছে। কোথায় যাচ্ছে ও এই পরীক্ষার সময়? এ ভেবে এগোতে লাগলাম। আর জামা কাপড়গুলো আমার। মমিতা, আমার জামা কাপড় গুছাচ্ছিস কেন? মাথা খারাপ হয়ে গেল নাকি তোর? আজ্ঞে না, আমার মাথা খারাপ হয়নি। আপনার বরের হুকুম ছিল আপনি আসার আগে লাগেজ গুছিয়ে রাখতে, তাই আমি আমার পড়া বাদ দিয়ে এই কাজটা করছি।
আদি? ইয়েস ম্যাডাম। আমি। আদি তো পিছন থেকে এসে বলছে, তুমি উপরে এসেছো কেন? আর এসব কি আদি? তুমি এখন আমার সাথে আমার বাংলোতে যাচ্ছ। কোয়েল, লাগেজ প্যাক করেছিস? হ্যাঁ, কমপ্লিট। আদিত্য বলছে, এই তো, গুড গার্ল। মৌ, চলো। আদি ট্রলি নিয়ে আমার হাত ধরে এগোতে নিলে আমি এগোই না, চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে থাকি। সেই দেখে আদি আমাকে বলল, কি হলো মৌ, চলো, দেরি হয়ে যাচ্ছে তো। আমি কোথাও যাব না আদি, এখানেই থাকবো আমি। আমি যখন যেতে বলেছি তখন তুমি আমার সাথে যাবে। কেন এমন করছো? আমি তোমার সাথে একসাথে থাকলে লোকই কী ভাববে বলো তো? কে কী ভাবলো না ভাবলো আমার তাতে কোনো কিছুই যায় আসে না। আমি জানি তুমি আমার ওয়াইফ, আর তোমার উপর আমার সব রকম অধিকার আছে। সো তুমি এখন আমার সাথেই যাচ্ছ, অ্যান্ড ইটস মাই অর্ডার। জোর দিয়ে কথাটা বলল। আমি আর ওর মুখের উপর কোনো কথাই বলতে পারিনি। কোয়েলের দিকে তাকালেও ও চোখ দিয়ে সম্মতি দিল যাওয়ার জন্য। আমি মাথা নিচু করে নিলে আদি আমাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। বাংলোতে আসার পর শাশুড়ি মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। এখানে আসার বিষয়টা নিয়ে ভাবছিলাম। এমন সময় আদি আমার ঘরে এলো। আমি উঠে বসতে ও কোনো রকম কথা না বলে আমার কাছে এসে আমাকে কোলে তুলে নিল। কি করছোটা কি আদি? কোথায় যাচ্ছ? আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সোজা আমাকে নিয়ে নিজের ঘরে এসে বেডে বসিয়ে দিয়ে দরজা লক করে দেয়। আমি তখন ওকে রেগে উঠে বলি, কি হচ্ছেটা কি আদি? তখন থেকে নিজের যা যা ইচ্ছে হচ্ছে তাই তাই করে যাচ্ছ। একটাবার আমি কি জানতে চাইছি সেটা কি জানারও প্রয়োজন মনে করেছ? নিজের ইচ্ছাটা তুমি আমার উপর কেন চাপিয়ে দিচ্ছ? ও, তো তুমি চাও না আমার সাথে থাকতে? শান্তভাবে কথাটা বলল আদিত্য। না, চাই না। প্রথম থেকে যখন এটা হয়নি তখন আমি এখন হঠাৎ করে এসব চাই না আদি। তার মানে তুমি এখনও আমাকে মন থেকে মেনে নিতে পারোনি, তাই তো? ওর গলার স্বর শুনে আমি বুঝে গেছি। আমি নরম হয়ে গেলাম। ওর কাছে গিয়ে ওকে বোঝাতে শুরু করলাম, এমনটা নয় আদি। দেখো, কেউ জানে না আমি আর তুমি হাজব্যান্ড ওয়াইফ। এখন কেউ যদি টের পায় তুমি আর আমি একই বাড়িতে আছি, সেটা খারাপ দেখাবে, লোকে খারাপ কথা বলবে আদি। আমি এজন্যই বলছি এটা ঠিক হচ্ছে না। আমি লোকে কি বললো না বললো সেটা নিয়ে ভাবি না মৌ। আমার কাছে তোমার সেফ থাকাটা ইম্পর্ট্যান্ট। যে অনেক দিন যাবৎ আমাদেরকে একসাথে দেখেছে, তাও চুপ করে আছে। হতেই পারে এক্সাম টাইমে তোমার কোনো ক্ষতি করতে চাইলো তখন। নো ওয়ে, তোমাকে নিয়ে আমি একদমই কোনো রিস্ক নিতে রাজি নই। আমিও ওদের কথাটা ভেবে দেখলাম, কিন্তু তবুও এভাবে একসাথে থাকাটা কি ঠিক হচ্ছে? এই প্রশ্নটা মাথায় ঘুরছে। এমন সময় আদি আমার চিন্তিত মুখ দেখে মলিন হেসে বলল, চিন্তা করো না, এক করে আসি দেখে তোমার কাছে আসার চেষ্টা করব না। তোমাকে তোমার অনিচ্ছাতে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু তোমার অনিচ্ছায় তোমার কাছে আসবো না আমি। আমি রাতের স্টাডি করব, বাট এটা ভেবো না যে তুমি ঘুমিয়ে থাকলে তার সুযোগ নিব। আদি, কি বলছো তুমি এসব কিছু? মাথা খারাপ হয়ে গেছে তোমার? এসব চিন্তা আমার মাথায় কখনো আসতেই পারে না। আমার কথার কোনো উত্তর না দিয়ে আদি গিয়ে ওর স্টাডি টেবিলে বসে পড়ল। আমি মাথা গরম না করে ওর কাছে গিয়ে পিছন থেকে ওর গলা জড়িয়ে ধরে বললাম, এত অভিমান হয়েছে? থাকতে চাই না বলেছি দেখে? আদি নিশ্চুপ হয়ে আছে। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে। শুধু তুমি না, আমিও রাতে স্টাডি করব। হেল্প করবে তো আমাকে? হুম? আদি হালকা হেসে আমার হাত ধরে ঘুরিয়ে নিয়ে আমাকে ওর কোলে বসিয়ে দেয়। আমার কোমর জড়িয়ে গলায় মুখ গুজিয়ে দিল। আমি ওর গলা জড়িয়ে ধরলাম। ও দৃঢ় কণ্ঠে আমার কানের কাছে গিয়ে বলল, তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে রাজি না আমি। আই লাভ ইউ। মমিতাও হেসে বলছে, আই লাভ ইউ টু। আদি মাথা উঠিয়ে আমার ঠোঁটে গভীরভাবে ঠোঁট ছোঁয়ালে আমি ওর হাত আঁকড়ে ধরি। ও সরে যাওয়ার পরে আমি চোখ বন্ধ করে থাকলেও ও আমার কানের কাছে ঠোঁট নিয়ে এসে বলে, সবটা তোলা থাকবে। খুব তাড়াতাড়ি তোমাকে সারা জীবনের মতো করে নিজের করব। নিজের কাছে রাখার ব্যবস্থা করব। ওর কথা শেষ করে আমার কানে ঠোঁট ছোঁয়ালে আমি লজ্জায় ওকে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুছি। ও আমাকে যেন আরও শক্ত করে জড়িয়ে ধরে আছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে একদিন তুমিও ভালোবাসবে। এটা গল্পের অষ্টম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।